দেখো, প্রথমে আমি একটু সিঙ্গেল এন্ট্রির ইন্ট্রোডাকশনটা বলে দিই। আমি এটা তোমাকে শেয়ার করে দেবো, ঠিক আছে? সিঙ্গেল এন্ট্রির ব্যাপারে আমাদের কি কি জানতে হবে সেটা এখানে লেখা আছে। জাস্ট টপিক গুলো লেখা আছে কি আমাদের কি কি পড়তে হবে এখানে। তো আগে জেনে নিই হোয়াট ইজ সিঙ্গেল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রিটা কি হয়? সিঙ্গেল এন্ট্রি হচ্ছে যে যারা ছোট ছোট বিজনেসম্যান থাকে, ঠিক আছে? এখানে তুমি পড়লেই দেখো সব লেখা আছে ইংলিশে, তুমি পড়ে নিতে পারো এটা পুরোটা। আমি তোমাকে ওভারভিউটা বলে দিচ্ছি। যত ছোট বিজনেসম্যানরা থাকে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে নয়, ঠিক আছে? আমাদের তো তিন রকম অর্গানাইজেশন হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের সোল প্রোপ্রাইটারশিপ, মানে যে ইন্ডিভিজুয়াল লোকেরা যখন বিজনেস করে, ঠিক আছে, সেটাকে বলে সোল প্রোপ্রাইটারশিপ। পার্টনারশিপ যখন দুই বা তার বেশি লোক মিলে বিজনেস করে, পার্টনারশিপ বলে। আর কোম্পানি মানে অনেক বেশি হয়, ঠিক আছে, সেটা কিন্তু পার্টনারশিপ হয় না। কোম্পানি যেটা হচ্ছে, কোম্পানির রুলসও আলাদা হয় কোম্পানি অর্গানাইজেশনে, ঠিক আছে? কোম্পানির ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি হয় না, ঠিক আছে? এবার সিঙ্গেল এন্ট্রি মানে হচ্ছে এটা কি, এন্ট্রি আমরা সিঙ্গেল প্রোভাইড করছি, এটা থেকেই বোঝা যাচ্ছে। কারণ পুরো অ্যাকাউন্টসটাই হচ্ছে ডুয়েল, ইয়ানি ডাবল এন্ট্রি সিস্টেমের উপরে ফলো করে, সামথিং ডেবিট টু সামথিং ক্রেডিট, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এন্ট্রিটা ডুয়েল হচ্ছে না। তার জন্য প্রবলেমটা কি হচ্ছে, যখন এন্ট্রি ডুয়েল হয় তখন তৈরি হয় জার্নাল এন্ট্রি। সেখান থেকে আমরা কি বানাই, জার্নালের পর হয় আমাদের লেজার, লেজারের পর আমাদের কি হয়, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের পর আমরা কি করি, ফাইনাল অ্যাকাউন্টস, ঠিক আছে? এবার যদি আমার জার্নালটাই নিই, তাহলে আমি লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্টস পর্যন্ত তো যেতে পারবো না। এবারে হচ্ছে এইটা একটা সাইন্টিফিক মেথড, এটা একটা সাইন্টিফিক মেথড, ঠিক আছে? এই মেথডটা ফলো করতে গেলে হয় আমাদের অ্যাকাউন্টস জানতে হবে, নয় আমাদেরকে অ্যাকাউন্টেন্ট রাখতে হবে। কিন্তু যারা ছোট ছোট বিজনেসম্যান, তাদের পক্ষে একটা প্রবলেম কি হয়ে যায়, তারা নিজেরাও জানে না। আর এত ছোট অর্গানাইজেশনে আলাদা করে আবার অ্যাকাউন্টেন্ট রাখার তো একটা খরচা আছে, তাহলে বিজনেসের সেই কস্টটা কিভাবে সে বেয়ার করবে, তার পক্ষে সম্ভব নয়। এবার সে নিজেও জানে না যে কিভাবে জার্নাল লেজার এগুলো করতে হয়। তাহলে প্রবলেম তখন কি হয়ে যায়, যে ওরা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম মেনটেন করতে পেরে ওঠে না, ঠিক আছে? এতে মানে এতে যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এইটা, যতক্ষণ না আমরা ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করলে আমরা কি জানতে পারি, ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করলে আমরা গ্রস প্রফিট জানতে পারি, নেট প্রফিট জানতে পারি, আর ব্যালেন্স শিট জানতে পারি। গ্রস প্রফিট আর নেট প্রফিট থেকে আমরা যেটা জানতে পারি সেটাকে বলে বিজনেসের পারফরমেন্স, কি বিজনেস প্রফিটে চলছে না লস হয়ে চলছে। আর ব্যালেন্স শিট থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, মানে কতটা অ্যাসেট আর কতটা লাইবিলিটি আছে। এবার এটা জানার ইচ্ছে কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যানেরই হয়, সে কতটাই ছোট বিজনেস করুক বা কত বড় বিজনেস করুক, ঠিক আছে? এবার ছোট বিজনেসের প্রবলেম এটা হয়ে যাচ্ছে, তার কাছে কোনো ডিটেলস নেই যেটা থেকে ও এটা জানতে পারবে কি ওর প্রফিট বা লস হচ্ছে কি বিজনেসে অ্যাকচুয়ালি, আর ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাও বুঝে উঠতে পারবে না, ঠিক আছে? এটা একটা প্রবলেম। তার জন্য কি করা যেতে পারে, তার জন্য একটা উপায় আছে, এরা যদি কিছু রেকর্ড রাখে, কিছু, কারণ কিছু রেকর্ড তো রাখবে। যদি কোনোদিন কোনো পাড়ার দোকানে গিয়ে, কোনো পাড়ার মুদিখানা দোকান যদি দেখো, সেখানে দেখবে ওরা একটা খাতা নর্মাল মেনটেন করে। কিছু ধার যদি কি করি, ক্রেডিটে কিছু কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে সে নামে নামে রেকর্ড করে দেয়, ঠিক আছে? যদি ধরো কখনো এরকম হয়, কি বলবে এই নামে রেকর্ড করে নিন, পরে আমরা এই টাকাটা দিয়ে দেবো, এরকম যখন হয় তখন দেখবে নর্মাল, ও কোনো এন্ট্রি করে না, শুধু লেখে যে কিনলো তার নামটা লিখলো, লিখে এই জিনিসগুলো কিনে নিয়ে যাওয়া হয়েছে, এত তারিখ নিয়ে যাওয়া হয়েছে, ব্যাস এইটুকুই লিখলো। সে কিন্তু কোনো এন্ট্রি করলো না, ঠিক আছে? এন্ট্রি করে না, নর্মাল রেকর্ড করে। তো সেটাই বলছে, দে কিপ এ রেকর্ড অফ দ্য ক্যাশ ট্রানজাকশন অ্যান্ড ক্রেডিট ট্রানজাকশন অনলি। ক্যাশ ক্রেডিট ট্রানজাকশন রাখে, আমি আজকে কত টাকা সেল করলাম ক্যাশের, বা কত টাকা ক্রেডিট সেল কার থেকে পাবো, বা আমি কারোর থেকে যদি কিছু স্টক কিনেছি তাহলে সেটা কতটা ক্যাশ কতটা ক্রেডিট, এই ধরনের ছোট ছোট ট্রানজাকশন রাখে, কিন্তু সাইন্টিফিক্যালি কোনো ডেবিট ক্রেডিট করে রাখে না, ঠিক আছে? এতে কি হয়, তাদের পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পজিশন তারা জানতে পারে না, ঠিক আছে? এতে কিছু প্রবলেম হয়। এরপরে ওরা আবার বলে কি, যে আমাদেরকে বলে দাও কি আমাদের বিজনেসে প্রফিট হচ্ছে কি লস হচ্ছে। তাহলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, কারণ আমরা নলেজেবল, তাহলে আমাদেরকে কিছু না কিছু তো করতেই হবে, কোনোভাবে আমাদেরকে উত্তর দিতে হবে। কিভাবে আমরা দেব, যে ইনফরমেশন যতটুকু সে রেকর্ড করেছে, যত কমই রেকর্ড করুক না কেন, সেই ইনফরমেশন গুলো আমরা তার থেকে নেব, নিয়ে সেটাকে কমপ্লিট বানাবার চেষ্টা করব। ইনকমপ্লিট রেকর্ড গুলোকে নিয়ে আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব, সিঙ্গেল এন্ট্রি গুলোকে নিয়ে আমরা সেটাকে ডাবল এন্ট্রি করার চেষ্টা করব, ঠিক আছে? এইটাকেই বলা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। নর্মালি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যারা
কোয়াক অ্যাকাউন্টেন্টস হয়, মানে যাদের কোনো ডিগ্রি ফিগ্রি নেই বা যারা অ্যাকাউন্টস এর ব্যাপারে কিছু জানে না। কিন্তু যেমন ডাক্তারের ক্ষেত্রে অনেক সময় হয় দেখবে, ডাক্তারের সাথে যে কম্পাউন্ডার থাকে সে অনেক কিছু ডাক্তারের সাথে থেকে থেকে জেনে যায়, কিভাবে ইনজেকশন দিতে হয়, কি করতে না করতে হয়, ঠিক আছে, অনেক কিছুই জেনে যায়, কিছু কিছু ডাক্তারিও সে জেনে যায়, ঠিক আছে। কিন্তু তার কাছে অ্যাকচুয়ালি ডাক্তারের ব্যাপারে না তো ডিগ্রি আছে না তো সে প্র্যাকটিস করেছে, কিন্তু দেখে দেখে মানুষ অনেক কিছু শিখে যায়। সেরকম আমি বলছি যে যে কোয়াক অ্যাকাউন্টেন্টসরা থাকে তারা কি করে, কিছু হাইব্রিড মেথড ফলো করে। যদি কিরকম, যেমন হয়তো কিছু ডাবল এন্ট্রি করে দেয়, কিছু সিঙ্গেল এন্ট্রি করে দেয়, আর কিছু ট্রানজাকশনের কোনো এন্ট্রি করে না, তো প্রপার কিছুই একটা রেডি হচ্ছে না। দিয়ে কি হয়, ব্রিফলি প্রত্যেকটা, ব্রিফলি মানে একসাথে আমরা এটাকে বলতে পারি কি এটা একটা ইনকমপ্লিট রেকর্ড রেডি হয়, এবং সেটা থেকে আমাদের বিজনেসের ফাইনাল পজিশন ফাইন্ড আউট করা খুবই কষ্টকর হয়ে যায়। এটাকেই বলছে সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে। তো সিঙ্গেল এন্ট্রি জিনিসটা কি সেটা আমি বললাম এতক্ষণ ধরে। এর ফিচার্স কি দেখো, এটা এটা অবভিয়াসলি একটা ইনঅ্যাকিউরেট, এটার মানে এটার কোনো অ্যাকিউরেসি নেই, আনসাইন্টিফিক আনসিস্টেমেটিক মেথড রেকর্ডিং, বিজনেস রেকর্ডিং। কিন্তু কিছু করারও তো নেই, যারা ছোট ছোট বিজনেসম্যান তারা কি করবে, তারা কি এখন যত টাকা তার সেল নেই তার থেকে বেশি টাকা দিয়ে অ্যাকাউন্টেন্ট রাখবে? তার পক্ষে তো সেটা সম্ভব নয়, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে এইভাবে রেকর্ডিংটা কিন্তু কোনো সাইন্টিফিক নয়, একদমই সিস্টেমেটিকও নয়, অ্যাকিউরেটও নয়। তারপর কি বলছে, দের ইজ জেনারেলি নো রেকর্ড অফ রিয়েল অ্যান্ড নমিনাল অ্যাকাউন্ট। আর মেনলি যারা সিঙ্গেল এন্ট্রি ফলো করে তারা রিয়েল নমিনাল অ্যাকাউন্টের কখনোই কোনো রেকর্ড রাখে না। যদি ওদের কাছে কিছু আমরা রেকর্ড পেয়েও থাকি সেটা হচ্ছে শুধু পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কিন্তু এমসিকিউস গুলো আসে, ঠিক আছে। রিয়েল অ্যাকাউন্টের বা নমিনাল অ্যাকাউন্টের কোনো রকম কিন্তু রেকর্ড পাওয়া যায় না, শুধু রেকর্ড যদি কিছু থাকে পার্সোনাল অ্যাকাউন্ট, যেমন ডেটার, ক্রেডিটার, এগুলোই মেনলি এদের থেকে আমরা পাবো। রিয়েল নমিনালের কোনো আমরা ডিটেলস পাই না। ক্যাশবুক যেটা কখনো কখনো কি হয়, এরা ক্যাশবুকও মেনটেন করে। যদি ক্যাশবুক মেনটেন করে সেখানেও একটা প্রবলেম আছে, সেখানে ওরা পার্সোনাল ট্রানজাকশন আর বিজনেস ট্রানজাকশন দুটোকে মিক্সড আপ করে দেয়, আলাদা করে দেখায় না। মানে পার্সোনাল ট্রানজাকশন হলে যে আমি ওটাকে ড্রয়িংস দেখাবো, আর বিজনেসের এক্সপেন্স হলে যে এক্সপেন্সের নাম দেবো, সেই জিনিসগুলো ওদের মধ্যে সেই নলেজটাই নেই কি ওরা বাইফার্কেশন করে দেখাবে। তো ক্যাশবুক অনেক সময় মেনটেন করে কিন্তু সেটাও প্রপার হলো না। there is no uniformity in maintaining the records and the system may differ from firm to firm। বলছে এটা কোনো ইউনিফর্মিটি নেই, মানে ধরো আমারও একটা ছোটখাটো বিজনেস আছে, তোমার একটা ছোটখাটো বিজনেস আছে, তুমিও সিঙ্গেল এন্ট্রি ফলো করো, আমিও সিঙ্গেল এন্ট্রি ফলো করি, তুমি তোমার মতো করে করো, আমি আমার মতো করে করি, ঠিক আছে। আমরা দুজনে একই নিয়ম ফলো করি না। কিন্তু ধরো তুমি একটা বড় বিজনেস করছো, আমি একটা বড় বিজনেস করছি, আমরা দুজনেই অ্যাকাউন্টেন্ট রেখেছি বা আমরা দুজনেই অ্যাকাউন্টস জানি, নিজেদের অ্যাকাউন্টস গুলো নিজেরাই মেনটেন করি। তাহলে তুমি যে রুলসে ডেবিট ক্রেডিট করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স আর ফাইনাল অ্যাকাউন্টস বানাবে, আমার কাছেও রুলসটা সেটাই থাকবে, মানে আমাদের দুজনের একটা ইউনিফর্মিটি থাকবে কি এই সিস্টেমের মধ্যে আমাদেরকে করতে হবে। কিন্তু সিঙ্গেল এন্ট্রির কোনো সিস্টেম নেই, যার যেরকম মনে হয় সে সেরকম করে। প্রফিট আন্ডার দিস সিস্টেম ইজ অনলি অ্যান এস্টিমেটেড বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন। এইভাবে এই মেথডে আমরা যে প্রফিটটা ফাইন্ড আউট করে দেব, কারণ সিঙ্গেল এন্ট্রি যারা ফলো করে তাদেরও ইচ্ছে থাকে এটা জানার কি বিজনেসটা তো করছি কিন্তু প্রফিট করছি না লস করছি। তো সেটাই বলছে কি প্রফিট আন্ডার দিস মেথড ইজ অনলি অ্যান এস্টিমেটেড বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন। শুধু একটা এস্টিমেটেড বেসিসের ইনফরমেশনই পাওয়া যায়। দেয়ারফর ট্রু অ্যান্ড কারেক্ট প্রফিটস ক্যান নট বি ডিটারমাইন্ড। ট্রু বা কারেক্ট প্রফিট আমরা খুঁজে পাই না। The same is the case with the financial position in the absence of proper balance sheet। ব্যালেন্স শিটটাও যেটা আমরা রেডি করব সেটা কিন্তু প্রপার হবে না। এখান থেকে আমরা ফাইন্ড আউট করে তো বলে দেবো ওই ছোট বিজনেসম্যানটাকে কি আপনার এই জিপি, এই এনপি মানে গ্রস প্রফিট, নেট প্রফিট, আর এই আপনার ব্যালেন্স শিটের অবস্থা, কিন্তু যেটা রেডি হবে ওটা কিন্তু অ্যাকিউরেট হবে না ওই রকম যেটা ডাবল এন্ট্রি মেনটেন করলে হয়, ঠিক আছে। এবার কত রকম সিঙ্গেল এন্ট্রি হয় এটা ডিটেলসটা দরকার নেই, জাস্ট এই এই জায়গাটা দেখলেই হবে। তিন রকম: পিওর, সিম্পল, কোয়াসি। পিওর সিঙ্গেল এন্ট্রিতে কি হয়, শুধু পার্সোনাল অ্যাকাউন্ট যদি কেউ মেনটেন করছে আর কিচ্ছু মেনটেন করছে না সেটাকে বলে পিওর সিঙ্গেল এন্ট্রি। কিন্তু কেউ যদি তার সাথে একটা ক্যাশ বুকও মেনটেন করছে, একটু তার জ্ঞান আছে যে আমার একটা ক্যাশ বুক মেনটেন করলে ভালো হয়, তাহলে সেটাকে বলছে সিম্পল সিঙ্গেল এন্ট্রি। কোয়াসি সিঙ্গেল এন্ট্রি মিন্স পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাশ বুক অ্যান্ড সাবসিডিয়ারি বুকস এগুলো ফলো করছে, সেটাকে বলা হচ্ছে কোয়াসি সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে কোয়েশ্চেন কি দেবে, এখান থেকে আমাদেরকে কোয়েশ্চেন এটা দেবে কি বলো কি বিজনেসটা করে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আমাদেরকে প্রফিট বা লস ফাইন্ড আউট করতে দেবে। তার প্রথম মেথড হচ্ছে ক্যাপিটাল কম্প্যারিজন। ক্যাপিটাল কম্প্যারিজনের মানে কি, ধরো তুমি আজকে সকালে বিজনেস স্টার্ট করলে, ঠিক আছে, আজকে মর্নিং এ তুমি ধরো ডে টু ডে বিজনেসের তুমি প্রফিট বা লস ক্যালকুলেট করো ফর এক্সাম্পল, ঠিক আছে। বিশেষ করে বা মানে কাদের এক্সাম্পল নেব, যারা ধরো ডে টু ডে বিজনেসের কারা মানে খেয়াল রাখে জানো, যেমন ধরো
একদম খুবই ছোট যে বিজনেসম্যানরা থাকে, ঠিক আছে, তাদের কথা বলবো। তারা ডে টু ডে বিজনেসে দেখে, ধরো সকালবেলা মর্নিং এ 1000 রুপিস দিয়ে বিজনেসটা স্টার্ট করলো, ঠিক আছে, মানে আজকে আমি বিজনেস যখন স্টার্ট করছি 1000 রুপিস এর প্রোডাক্ট কিনে আমি সেটা সেল করে স্টার্ট করছি, ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি আমার উপরেই নিচ্ছি এক্সাম্পলটা, কি 1000 রুপিস এর আমি প্রোডাক্ট কিনে সেল করতে স্টার্ট করছি। এবারে যখন সন্ধ্যেবেলা আমি আমার বিজনেসটাকে বন্ধ করে যাচ্ছি, আমি দেখছি আমার কাছে 1200 হয়েছে, তাহলে বলো আমি কত, আমার এটা 1200 হলো কি করে? আমি 1000 দিয়ে, ধর আমি পেনের একটা ছোট্ট স্টল দিয়েছি, 1000 টাকায় অনেকগুলো পেন কিনেছি, এবার পেন বিক্রি করতে আমি বসেছি, ঠিক আছে, এবার আমার ধরো পেন বিক্রি করার পর যখন আজকের দিনে আমার বিজনেসের যে টাইম ডিউরেশন ওটা কমপ্লিশনের পর আমি যখন রিটার্ন ব্যাক করছি, দেন আমি দেখছি আমার কাছে 1200 আছে। তো আমাকে বলো আমার 1200 হলো কি করে, কিভাবে হতে পারে? কি লাগে তোমার যে তোমার টাকাটা বাড়লো কি করে? আমি পেন সেল করি, বলো তাহলে আমার টাকাটা বাড়লো কি করে? তুমি কেউ অ্যাডভান্স দিয়ে গেছে? না, প্রফিট, আমি যে পেন সেল করলাম আমার প্রফিট হবে না? আমি আমি যদি পেন সেল করি তাহলে আমার প্রফিট হবে না, ভেবে দেখো। হ্যাঁ ম্যাম। তাহলে আমার আমার ক্যাপিটাল কিভাবে বাড়ে? এটা তো আমার ক্যাপিটাল, আমি যখন বিজনেস স্টার্ট করার সময় কোনো টাকা দিচ্ছি সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল, ঠিক আছে। আর যখন আমি বিজনেসটা বন্ধ করে আসছি তখন আমি দেখছি এটা এটা আমার ওপেনিং ক্যাপিটাল, এটা আমার ক্লোজিং ক্যাপিটাল। এবার ক্যাপিটালটা নর্মালি কিভাবে ইনক্রিজ করে? কেউ টাকা দিলে ইনক্রিজ করে অবভিয়াসলি, কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল আমার কিভাবে ইনক্রিজ করে? ক্যাপিটাল আমার নেট প্রফিট বা নেট লস দিয়ে ইম্প্যাক্টফুল হয়। আর এছাড়া আমি যদি ড্রয়িংস করি তাহলে ক্যাপিটাল কম হয়, আমি যদি অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করি তাহলে আমার ক্যাপিটাল বাড়ে। তাহলে আমি বলতে পারি কি আমার ক্লোজিং ক্যাপিটাল আর ওপেনিং ক্যাপিটাল এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটাই আমার প্রফিট বা লস কে বলবে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রফিট বা লস ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। তো এই এই জিনিসগুলোই আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এখানে বেশ সুন্দর করে ছবি দিয়ে করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট এখানে এইগুলো অত রিড করার আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার ক্যাপিটাল যখন কম্পেয়ার করব, আমি যেমন কিছু কথা বললাম, যেমন ড্রয়িংস ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউস, এই প্রবলেমগুলো হতে পারে, মানে প্রবলেম না, মানে এই ধরনের ট্রানজাকশন হতে পারে। ধরো এরকম হলো যে বিজনেসটা আমি আজকে সকালে 1000 রুপিস এর পেন কিনে আমি বললাম কি আমি পেন বিক্রি করতে বসছি, এবার ধরো দুপুরবেলা আমার মনে হলো কি এবার কিছু খেয়ে আসি, খিদে পাচ্ছে, হতেই পারে। তো আমি ধরো আমার বিজনেস থেকে 100 রুপিস নিয়ে নিলাম আর চলে গেলাম, ঠিক আছে, লাঞ্চ করতে চলে গেলাম, তাহলে আমার বিজনেসে এখন কত পড়ে আছে? 900, ঠিক আছে। এবার আমি যখন ফিরে এলাম তখন আমি আবার আমার পকেট থেকে আরো 200 রুপিস দিয়ে দিলাম, 200 রুপিস দেওয়ার জন্য আমার এখন ক্যাপিটাল 1100 হওয়ার কথা, কিন্তু এরপর আমি আবার বিজনেস স্টার্ট করছি, এটা মর্নিং টাইম, মর্নিং এ আমি 1000 রুপিস এর পেন কিনে আমি করছিলাম, ঠিক আছে। এটা আফটারনুন টাইম যখন আমি 100 রুপিস আমার বিজনেস থেকেই নিলাম, নেয়ার পর 900 যেটা বাঁচলো তাতে আমি 100 রুপিস নিলাম, এবার যখন আমি লাঞ্চ করে আসছি দেন আমি আরো 200 আমার পকেট থেকে ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডিউস করার পর আবার বিজনেস করতে স্টার্ট করলাম। এবার সন্ধ্যেবেলা যখন আমি বাড়ি যাচ্ছি আমি দেখলাম যে আমার কাছে 1500 আছে, কিন্তু থাকার কথা তো 1100, 1500 কি করে হলো বলো এবারে? সেম কোয়েশ্চেন, 1500 কি করে হলো? আমি প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে। তো আমাদেরকে এটাই করতে হবে, ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটাল এটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো আমি 1000 দিয়ে শুরু করেছিলাম, 1500 নিয়ে যাচ্ছি, তো আমার প্রফিট কত হচ্ছে? আমার প্রফিট এখানে দেখাচ্ছে 400, কিন্তু এটা পুরোটাই যে প্রফিট তার কিন্তু কোনো মানে নেই, কারণ দেখো এখানে আমি 200 ইন্ট্রোডিউস করেছি ক্যাপিটাল, আর এখানে 1000 রুপিস এর আমি কি করেছি? আমি নিজে ড্রয়িংস করেছি, তাহলে এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে বেসিক্যালি আমার প্রফিটটা এখানে দেখতে লাগছে 400, কিন্তু প্রফিট অ্যাকচুয়ালি কত হয়েছে? আমি 1000 রুপিস নিয়ে স্টার্ট করেছি, ঠিক আছে, আমি 100 এর উইথড্রল করেছি, তাহলে আমার 900 পড়ে থাকার কথা, প্লাস 200 এর আমি আরো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছি, তাহলে 1100 আমার ক্যাপিটাল দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন যাচ্ছি তখন আমার 1500, হ্যাঁ, তাহলে 400ই হচ্ছে। তো ওটাই হচ্ছে ক্যাপিটাল এট দ্য এন্ড আর ক্যাপিটাল এট দ্য বিগিনিং, এটাকে আমাদেরকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। হয় আমরা এই স্টেটমেন্ট ফরম্যাটটা করতে পারি, যদিও তোমাদের মানে যে সিস্টেম আছে এই চ্যাপ্টারে সেখানে কিন্তু এই স্টেটমেন্ট ফরম্যাটটাই করানো হয় মেনলি, তবুও একটা সুবিধের জন্য আমি বলতে পারি যদি স্টেটমেন্টে বুঝতে অসুবিধে হয়, অনেক সময় হয়ে থাকে, তাহলে এইটা একটা রাফে করে নিতে পারো। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট রাফে যদি তুমি বানিয়ে নাও তাহলে তুমি বুঝতে পেরে যাবে কি তোমার আনসারটা কি হবে, তোমার সুবিধের জন্য দিয়ে ধরো পেন্সিল দিয়ে করলে দিয়ে ওটাকে মুছে দিয়ে স্টেটমেন্ট ফরম্যাটটা আমি দেখিয়ে দেবো কিভাবে বানাতে হবে, তুমি করতে পারবে, তাহলে ভুল হওয়ার চান্সেসটা থাকবে না।
আচ্ছা, এরপর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ঠিক আছে? এটা জাস্ট লাইক ব্যালেন্স শিট হয়, দেখো ব্যালেন্স শিটের মতোই আছে, এদিকে লাইবিলিটি এদিকে অ্যাসেট, কিন্তু এটাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কেন বলে এটা জানার দরকার আছে। স্টেটমেন্ট মানে যদি আমরা কোনো কিছুকে একটা স্পেসিফিক ফরম্যাটে রেডি করি ওটাকে স্টেটমেন্ট বলে, এখানে অ্যাফেয়ার্স মানে হয় ঘটনা, ঠিক আছে? তো মানে ইভেন্ট, অ্যাফেয়ার্স মানে ইভেন্ট, তো আমরা ইভেন্টের একটা স্টেটমেন্ট বানাচ্ছি, ঠিক আছে? এটাকে ইভেন্ট কেন বলছে, কারণ নর্মালি আমরা যে ডুয়াল এন্ট্রি সিস্টেম ফলো করি সেখান থেকে আমাদের কাছে বিল্ডিং এর যে ডেটা, মেশিনের ডেটা, ফার্নিচার ডেটা, ইনভেন্টরি, মানে যত অ্যাসেট যত লাইবিলিটি, যে ডেটাগুলো এগুলো অথেন্টিক হয়, ঠিক আছে? কারণ এগুলো আমরা ভ্যালু করছি, এগুলোর অ্যাকাউন্ট মেনটেন করি, বিল্ডিং অ্যাকাউন্ট থেকে তো আমি বিল্ডিং এর ডেটাটা এখানে লিখছি, কারণ জার্নাল আমি যখন বিল্ডিং কিনেছি তার জার্নাল করেছি, তারপর তার লেজার পোস্টিং করেছি, তারপর ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা চার্জ করে দেখেছি, ক্লোজিং যে ব্যালেন্সটা সেটা ট্রায়াল ব্যালেন্সে দেখেছি, সেখান থেকে ফাইনাল অ্যাকাউন্টস হয়েছে। তো আমরা যে ব্যালেন্স শিটটা বানাই সেটাতে কি হয়, আমরা টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটি লিখে নিই, আর দুটো সাইডেই আমাদের কি হওয়া উচিত, সেম ব্যালেন্স হওয়া উচিত, সেম অ্যামাউন্ট হওয়া উচিত, কিন্তু এটা ঠিক এরকম নয়। এটা সেই জন্য এটার নাম ব্যালেন্স শিট দেয়নি, এটার নাম দিয়েছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। প্রথম কথা হচ্ছে ভ্যালুয়েশন গুলো অথেন্টিক হয় না, কারণ কোনো রেকর্ড থাকে না। মেমোরিতে যদি কিছু থাকে বিজনেসম্যানের, তখন সে বলতে পারবে আমি মেশিনটা এত টাকায় কিনেছিলাম, কোনো ডিটেলস ডকুমেন্ট তো থাকে না, তা একটা অ্যাজাম্পশন বেসিসে বলতে পারে, তো সেই জন্য প্রথম কথা এটা অ্যাকিউরেট হয় না, সেই জন্য আমি এটাকে ব্যালেন্স শিট বলতে পারবো না। সেকেন্ড হচ্ছে আমি এটাকে যখন রেডি করব আমার কাছে ক্যাপিটালের ইনফরমেশন থাকবে না, আমার এখানে কিন্তু দুদিকে লিখলে ব্যালেন্স হবে না, আমার এখানে এই টোটাল অ্যাসেটটা আমি পেয়ে যাব আর লাইবিলিটির এই পোর্শনটা পেয়ে যাব, ক্যাপিটালটা এখানে আমার সবসময় ব্যালেন্সিং ফিগার আসবে, ঠিক আছে? তো আমি ক্যাপিটালটাকে অ্যাজ এ ব্যালেন্সিং ফিগার বের করব, কিন্তু নর্মাল বিজনেসের ক্ষেত্রে কি হয়, যারা অ্যাকাউন্টেন্ট ফলো করে তাদের কিন্তু ব্যালেন্স শিটে কোনো ব্যালেন্সিং ফিগার আসে না, তাদের ব্যালেন্স শিট মানে ডিটেলস লেখো, দুদিকে যদি ট্যালি না হয় তাহলে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, নিশ্চয়ই কোনো এন্ট্রিতে ভুল হয়েছে, ঠিক আছে? তো সেটা আমাদের রেকটিফাই করতে হয়। এবারে এই ডিফারেন্সটা দেখে নাও ইম্পর্টেন্ট, কি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর ব্যালেন্স শিটের মধ্যে ডিফারেন্সটা কি, যেরকম এক্ষুনি বললাম কি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে কি থাকে, জাস্ট লাইক ব্যালেন্স শিটই হয়, কিন্তু এখানে আমরা যেসব ডেটাগুলো রেকর্ড করি সেগুলো সবই কিন্তু এস্টিমেট, অ্যাজাম্পশন আর ইনফরমেশন গ্যাদার ফ্রম মেমোরি রাদার দ্যান ফ্রম রেকর্ড। মানে মেমোরি থেকে বলে যে বিজনেসম্যান কি মনে হয় এত টাকায় কিনেছিলাম, বেসিক্যালি কোনো প্রুফ কোনো রেকর্ড ওরকম থাকে না, ঠিক আছে? মানে প্রুফ ডকুমেন্ট এইসব ধরনের জিনিস কোনো কিছু থাকে না, সেটাই বলছে ইট ইজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ট্রানজাকশনস পার্টলি রেকর্ডেড আন্ডার দ্য ডাবল এন্ট্রি। যদি কোনো মানে পার্টলি রেকর্ডিং ট্রানজাকশন আছে, কারণ আমরা এক্ষুনি দেখলাম কি সিঙ্গেল এন্ট্রি তিন রকমের হয়, সিম্পল, কোয়াসি আর হচ্ছে পিওর সিঙ্গেল এন্ট্রি। তো সেক্ষেত্রে যদি কেউ ছোটখাটো ট্রানজাকশন রেকর্ড করেছে সেখান থেকে, বা কোনো অন্য কোনো রকম সিঙ্গেল এন্ট্রির ইনফরমেশন থেকে আমরা অ্যাসেটের ডেটাগুলোকে রেকর্ড করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যাজাম্পশন বেসিস হয়, এস্টিমেটেড বেসিস হয়, আর এগুলো মেমোরি বেসিস হয়, ঠিক আছে? কিন্তু ব্যালেন্স শিটে আমরা যে সমস্ত অ্যাসেট বা লাইবিলিটির ডিটেলস গুলো লিখি সেগুলো সবকটাই কিন্তু আমরা অথেন্টিক জায়গা থেকে নিই, যেরকম আমরা কোথা থেকে নিই, ট্রায়াল ব্যালেন্স থেকে নিই, ঠিক আছে? মানে জাস্ট ফাইনাল অ্যাকাউন্টস এর আগের পার্টটা কি ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে হয়েছে, লেজার থেকে হয়েছে, লেজারটা কিভাবে হয়েছে, জার্নাল থেকে হয়েছে, জার্নালটা কিভাবে হয়েছে, যেসব ডকুমেন্টস আছে, ইনভয়েসেস আছে, মেমো আছে, ওগুলো থেকে হয়েছে। এই যে এইটাই বলেছে ইট ইজ বেসড অন ট্রানজাকশন রেকর্ডেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ ডাবল এন্ট্রি বুক কিপিং. Each item in the balance sheet can be verified from the relevant subsidiary books, ledger and documentary এভিডেন্সেস, ঠিক আছে? সেকেন্ড বলছে এখানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ ক্যাপিটাল আমাদের ব্যালেন্সিং ফিগার আছে, কিন্তু যেটা ব্যালেন্স শিট বানায় সেখানে কিন্তু ক্যাপিটাল কখনোই ব্যালেন্সিং ফিগার আসে না, ক্যাপিটাল আমাদের ট্রায়াল ব্যালেন্সে আছে। ট্রায়াল ব্যালেন্সে কি করে এলো, যখন আমরা লেজার বানিয়েছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্টে, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজারে যে ক্লোজিং ব্যালেন্স সেটাই ট্রায়াল ব্যালেন্সে দেখায়। এবার ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজারটা কিভাবে হয়েছিল, জার্নাল থেকে। জার্নাল কিভাবে হয়েছিল, যতগুলো মনিটারি ট্রানজাকশন হয়েছিল রিগার্ডিং ক্যাপিটাল, সেটাই বলেছে। Capital is derived from the capital account in the ledger and therefore the total asset side will always be equal to the total liability. কিন্তু এখানে কি হয়, capital is merely a balancing figure, ক্যাপিটালটা আমরা ব্যালেন্স করে বের করি, কারণ আমরা জানি না কি অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল কত হচ্ছে, আমরা তো পুরো হিসেব রাখি না। ফিগার বিং এক্সেস অফ অ্যাসেট ওভার অ্যাসেট, কি দেখা হয়, কত অ্যাসেট আছে কত লাইবিলিটি আছে, ঠিক আছে? কারণ পার্সোনাল অ্যাকাউন্টস এর ডিটেলস রাখে না, নমিনাল আর রিয়েল অ্যাকাউন্টের ডিটেলস তো থাকে না সিঙ্গেল এন্ট্রিতে, পার্সোনাল
পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাসেট লাইবিলিটির যে ডিটেলসটা সেটা যদি পেয়ে যায় তাহলে টোটাল অ্যাসেট থেকে মাইনাস আমরা যদি করে দিই কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো ক্যাপিটাল। সেটাই বলেছে, ক্যাপিটাল এখানে সবসময় ব্যালেন্সিং ফিগার আছে। আচ্ছা, অমিশনের ব্যাপারে কি বলেছে? Since this statement is prepared from incomplete record, it is very difficult to identify and record those assets and liabilities if omitted from the books. যদি ধরো কারণ কোন রকম এন্ট্রি বা কিছু তো থাকে না, যদি কেউ একটা মানে সিঙ্গেল এন্ট্রিও করে থাকে, যদি কোন রকম এন্ট্রি অমিট হয়ে যায় তাহলে কিন্তু সেই অ্যাসেট বা লাইবিলিটি রেকর্ডিংটাই আমরা করতে পারবো না। আর এটা কি বলছে? There is no possibility of omission of any item of asset and liability since all the items are properly recorded. কারণ আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্টস বানাই, ট্রায়াল ব্যালেন্স যখন রেডি করছি ওটা কিন্তু পিওরলি লেজার থেকে নিয়ে করা হয়, আর লেজার কিন্তু জার্নাল, তো জার্নাল মানে সমস্ত মনিটারি ট্রানজাকশন রেকর্ড হবে। তো আমরা যদি কোনো কিছু ইগনোর না করি, সমস্ত কিছু রেকর্ড করি, কারণ আমরা এটা একটা সাইন্টিফিক মেথড, আমি যদি কোনো রেকর্ডিং না করি বা ভুলভাল করি সেটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়বে, ট্রায়াল ব্যালেন্স আমার ট্যালি হবে না, তখনই আমাকে বুঝতে হবে আমার জার্নাল বা লেজারে কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা রেকটিফিকেশন অফ এরারে করানো হয়, ঠিক আছে। তো সেই জন্য বলছে এখানে অমিশনের পসিবিলিটি থাকে না। ভ্যালুয়েশন যেরকম বললাম কি ভ্যালুয়েশনটা যেহেতু আরবিট্রারি মানে নিজের ইচ্ছে মতো করা যায়, কারণ কোনো রকম প্রুফ না থাকার জন্য ভ্যালুয়েশনটা নরমালি আরবিট্রারি ম্যানারে হয়, কোনো রকম মেথড স্পেসিফিক্যালি সায়েন্টিফিক্যালি ফলো করে করা হয় না। কিন্তু যেটা ব্যালেন্স শিটে আমরা যে অ্যাসেট গুলোকে দেখাই সেগুলো কিন্তু ফুললি সায়েন্টিফিক বেসিস, কারণ ফিক্সড অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে ডেপ্রিসিয়েশন যা হওয়া উচিত সেসব লেস করে আমরা যে এক্সাক্ট ভ্যালু হওয়া উচিত সেটা দেখাতে পারি। আর অবজেক্টিভ কি, তাহলে কেন আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাবো? যাতে ছোট ছোট বিজনেসম্যানরা নিজেদের বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারে, নালে ওরা তো জানতে পারবে না। The objective of preparing this statement is to identify the capital figures in the beginning, কারণ ক্যাপিটাল এখানে আমরা ব্যালেন্সিং ফিগার করে পেয়ে যাব, and at the end of the accounting period respectively. মেইনলি ক্যাপিটালটা ফাইন্ড আউট করার জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর আমরা ইউজ করি, আর এখানে ব্যালেন্স শিট এই জন্য বানানো হয় যাতে ফাইন্যান্সিয়াল পজিশনটা আমরা জানতে পারি যে কোনো বিজনেসে। বাস এই জিনিসটা জানলেই আমাদের হবে। এবার দেখো এখানে আমাদের কোয়েশ্চেন কিরকম হয়। ফার্স্ট এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো, রাম মেইনটেন্স বুকস আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, হি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। তো বলছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে বুকস ফলো করে, ক্যাপিটাল 1/1/2012 এর বলছে এইটা, ক্যাপিটাল অন 31st ডিসেম্বর 2012, তার মানে কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং, বলো কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং, ডেট দেখেই বলে দেওয়া যাবে, প্রবলেম কিছু নেই, বলো কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং। 1/1 হ্যাঁ 1/1টা বলো ওপেনিং, 1 তারিখ সবসময় ওপেনিং হলো না, আর এটা কি হয়ে গেল ক্লোজিং, ওপেনিং এটা ক্লোজিং। ক্লোজিং ড্রয়িং মেড ডিউরিং দ্য পিরিয়ড মানে ওই পুরো পিরিয়ডে, দেখো 1/1/2012 থেকে 31st ডিসেম্বর, এটা একটা ডিউরেশন হয়ে গেল না 1 বছরের, তো এর মধ্যে ড্রয়িংস হয়েছে 4800। ড্রয়িংস হলে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট হবে, কি প্রভাব হবে? ড্রয়িংস হলে ক্যাপিটাল কি হবে? লেস হয়ে যাবে, কম হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে, লেস হয়ে যাবে। ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছে 1st অফ অক্টোবর 2012, 1/10/2012, তাহলে ক্যাপিটাল ইন্ট্রোডিউস হলে কি হবে, ক্যাপিটালের উপর কি ইম্প্যাক্ট হবে? ক্যাপিটাল যদি ইন্ট্রোডিউস হয় ক্যাপিটালের উপর কি ইম্প্যাক্ট হবে? তুমি তোমার বিজনেসে আরো টাকা দিয়েছো, তাহলে তোমার বিজনেসে যে টাকা আছে সেটা কি হবে? অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। আমাদেরকে করতে কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট প্রফিট অর লস মেড বাই রাম ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2012। রামের প্রফিট অর লস যেটা হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। এবারে মেইনলি কি হয়, এখানে তোমাদেরকে স্টেটমেন্ট করেই করতে বলে, ঠিক আছে, তোমাদের 11 এ যে প্রসেসটা আছে সেখানে তোমাদেরকে স্টেটমেন্ট বানিয়েই করতে হয়। তো আমি একবার স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটা সহজ উপায়ও দেখিয়ে দেবো, সেটাকে তুমি চাইলে রাফে পেন্সিলে করে আর আনসার করতে পারো যদি তোমার ডাউট থাকে যে তুমি স্টেটমেন্ট যেটা করছো সেটা তোমার থেকে ঠিক হচ্ছে কিনা। তো একটা কোয়েশ্চেন ভালো করে দেখলেই বাকিগুলো কিন্তু আরামসে বুঝতে পারবে। তো আমি একটু ডিটেলসেই বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ক্যাপিটাল, এই দেখো আমি প্রথমে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়ে দেখাচ্ছি, যেটা কিন্তু তোমাদের বলেনি করতে, ঠিক আছে। তোমাদের যে সিস্টেম আছে সেটা হচ্ছে বেঙ্গল বোর্ডের সিস্টেম অনুযায়ী তোমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সই করতে হয়, ঠিক আছে। তো তবুও আমি এটা এই জন্য দেখাচ্ছি যাতে তুমি সহজে করতে পারো। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা বানাচ্ছি, ক্যাপিটাল অ্যাকাউন্টে একটা আমি লেজার বানাচ্ছি, ঠিক আছে। এবার ক্যাপিটাল যেহেতু লাইবিলিটি, তাহলে ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট সাইডে ব্রট ডাউন হবে, লাইবিলিটির ওপেনিং ক্রেডিটে যায়, তাহলে বাই
বাইং, যেরকম আমরা এনপিও তে শিখেছিলাম, তাহলে বাই ব্যালেন্স বিডি কোন অ্যামাউন্টটা যাবে, ওপেনিং কোনটা 15,200, ঠিক আছে। তাহলে ওপেনিং যদি এদিকে হয় তাহলে ক্লোজিং কোথায় হবে, জাস্ট অপোজিটে হয়, এটা তো আমরা শিখেছি, তবেই তো এটা নেক্সট ইয়ারে ব্রট ডাউন এদিকে হবে। তো ওপেনিং ক্যাপিটাল এখানে, ক্লোজিং ক্যাপিটাল এখানে। বলো এই জিনিসটা বোঝা গেল কিনা, এটা যদি বুঝতে পারো তবেই সুবিধা হয়, কারণ এমনি তো এনপিও তে তো আমরা এরকম অনেকই দেখেছি, ডেবিট ক্রেডিটের যে হ্যাঁ না ব্রড, ঠিক আছে। এবার নেক্সট বলছে ড্রয়িংস হয়েছে, ড্রয়িংস এর এন্ট্রি কি হয় বলতে পারো, যদি আমরা ড্রয়িংস করি তাহলে ড্রয়িংস এর এন্ট্রি কি হবে, যেরকম জার্নাল তে আমরা জার্নাল থেকে লেজার করি, ড্রয়িংস কত 10,000 না কি দিয়েছে একটা, 4,800, বলো ড্রয়িংস এর এন্ট্রি কি হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ হবে, কিন্তু এখানে আমি বলছি কি আমার ক্যাপিটালটা কমছে, ঠিক আছে, তাহলে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ওটাকে দেখাতে টু চাই, তাহলে ক্যাপিটাল। তাহলে টু ক্যাপিটাল হলে পোস্টিং কি হয়ে যাবে এখানে, বাই ড্রয়িংস 4,800। আচ্ছা নেক্সট একটা ক্যাপিটাল ইন্ট্রোডাকশন আছে, সেটার এন্ট্রি বলো, ক্যাপিটাল ইন্ট্রোডিউস 2,000, বলো কি হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস। না ড্রয়িংস নয় তো, ক্যাশ ইন্ট্রোডিউস বলছে না, ক্যাপিটাল, আরো ক্যাপিটাল দিয়েছি বিজনেসে, ক্যাপিটাল ইন্ট্রোডাকশন একদম ফার্স্ট জার্নাল যেটা 11-এ শেখা হয়, ক্যাপিটাল ইন্ট্রোডাকশন, বলো। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তো কি হয়ে যাবে, বাই ক্যাশ। আচ্ছা একটা জিনিস কিন্তু একটু ভুল হলো, দাঁড়াও, একটা জিনিস ভুল হলো, এটা ঠিক হয়েছে, ক্যাশ হবে, এটা ক্যাশ হয়ে গেল 2,000, ড্রয়িংস করছি, ড্রয়িংস করলে আমার ক্যাপিটাল ইম্প্যাক্টটা কি হবে আমাকে সেটা ভাবতে হবে, ঠিক আছে। ড্রয়িংস করলে আমার ক্যাপিটালটা কমবে না বাড়বে, আমার ক্যাপিটালটা কমবে, তাহলে ক্যাপিটাল একটা ক্রেডিট আইটেম, তাহলে ক্যাপিটাল, এটা মাথায় রাখতে হবে এই অ্যাকাউন্টটা করতে গেলে, ক্যাপিটাল যদি আমার প্লাস হচ্ছে তাহলে আমার কি হবে ক্রেডিট, আর ক্যাপিটাল যদি আমার লেস হচ্ছে মানে কম হচ্ছে তাহলে কিন্তু আমার ডেবিট, কারণ ক্যাপিটাল তো একটা ক্রেডিট অ্যাকাউন্ট। তাহলে আমি যদি ড্রয়িংস করি তাহলে ক্যাপিটাল আমার কি হবে, কমবে, ক্যাপিটাল কমলে ডেবিট হবে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে, ড্রয়িংস। এটা কিন্তু ক্যাশ দিয়ে এন্ট্রিটা করছি না, ক্যাশ দিয়ে হলে কি হয়, ড্রয়িংস টু ক্যাশ হয়, ঠিক আছে, মানে এটা সেকেন্ড এন্ট্রিটা করছি, এটা তো আমরা করলাম ড্রয়িংস টু ক্যাশ, এটা ঠিক কথাই বলেছো, ড্রয়িংস টু ক্যাশ যেটা সেটা ঠিকই বলেছো, সেটা একদমই ভুল নয়, 4,800 ড্রয়িংস টু ক্যাশ, ঠিক আছে। কিন্তু এটার ইম্প্যাক্টটা যদি আমি ক্যাপিটালে দেখাই তখন এটার এন্ট্রি কি হয়ে যায়, তখন এটার এন্ট্রি এরকম হয়ে যায়, ক্যাপিটাল টু ড্রয়িংস, এটা সেকেন্ড এন্ট্রিটা, ঠিক আছে। এটা যখন ইম্প্যাক্টটা আমি ক্যাপিটালে দেখাই, ফাইনাল অ্যাকাউন্টস মনে করে দেখো, ফাইনাল অ্যাকাউন্টস আমরা কি করি, একবার আমরা এটাকে ড্রয়িংস টু ক্যাশ আর এটা আমরা ক্যাপিটাল থেকে কম করে দেখাবো, তাহলে ক্যাপিটাল টু ড্রয়িংস মানে বেসিক্যালি ড্রয়িংস ড্রয়িংস ক্যান্সেল হয়ে গেল, ক্যাপিটাল টু ক্যাশ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেহেতু বানাচ্ছি তাহলে আমাকে এই এন্ট্রিটা ফলো করতে হবে, তাহলে ক্যাপিটাল টু কি হয়ে যাবে ড্রয়িংস, আর মনে রাখা সহজ উপায় কি হলো, আমার ক্যাপিটাল একটা ক্রেডিট অ্যাকাউন্ট, তো ক্রেডিট অ্যাকাউন্টে ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, যদি কমে তাহলে ডেবিট হবে, ব্যাস সিম্পল, এটা মনে রাখলেই হবে। আর দেখো এখানে যখন আমরা ইন্ট্রোডিউস করলাম ক্যাশ তখন কিন্তু ক্যাপিটাল আমার ইনক্রিজ করবে, ক্রেডিট হবে, তাহলে আমার ক্যাশটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। এবার আমরা কি করব, বোথ সাইডে এটাকে ক্লোজ করব, ড্রয়িংস 4,800, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে কি ডিফারেন্স কত কত আসছে আর কোন সাইডে আসছে, তো এটা 16,900 আর 4,800 অ্যাড করে দিই, 21,700, 4,500 এইখানে ব্যালেন্সটা আসছে, 21,700 এখানে ব্যালেন্স আসছে 4,500, এটা কিসের ব্যালেন্স এলো বলতে পারো, আমরা এতক্ষণ ধরে ওটাই দেখছিলাম, কিভাবে আমার ক্যাপিটালটা মানে মিললো না কেন, আমার 15,200 দিয়ে আমি শুরু করেছিলাম, আমি ড্রয়িংস এর ইম্প্যাক্টটাও দেখিয়ে দিলাম, ড্রয়িংস এর জন্য আমার ক্যাপিটাল কম হয়েছে, এদিকে লিখেছি ক্যাপিটাল এটা ইন্ট্রোডিউস করেছি, অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছি, তার জন্য আমার 2,000 ক্যাপিটাল বেড়েছে, তাই তো 15,200 প্লাস 2,000 হচ্ছে, কিন্তু বাকি আরো আমার চেঞ্জেস কেন দেখা যাচ্ছে, বিকজ এটা আমার কি হয়েছে, তাহলে এটাকে আমি কি বলবো, বাই প্রফিট, ঠিক আছে, এটা আমার প্রফিট হয়েছে, ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, এটা আমার প্রফিট হয়েছে। এবার স্টেটমেন্ট ওয়াইজ হলে কিরকম হবে দেখো, এইটাই করতে হবে তোমাকে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস পুরো লিখতে হবে কিন্তু, ফর দ্য ইয়ার এন্ডেড 31st of December
2012 তোমাকে 31st অফ ডিসেম্বর 2012 এর প্রফিটটা জানতে বলেছে, তাহলে আমরা কিভাবে জানবো? আমরা জাস্ট কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব? এই দেখো এখানে লেখানো আছে প্যাটার্নটা, আমি যে এখানে পিডিএফটা তোমাকে দেখালাম, এখানে দেখো প্যাটার্ন লেখানো আছে। আমরা কিভাবে কম্পেয়ার করি? যে ক্লোজিং ক্যাপিটাল লেস ওপেনিং ক্যাপিটাল করে, তাহলেই আমরা প্রফিট বা লস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড, সেটা আমাকে কিন্তু কোয়েশ্চেনে দেয়াই থাকবে। ঠিক আছে, তোমাদের যে কোয়েশ্চেন হবে তাতে ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড নর্মালি দেয়া থাকবে। তো ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড কত? ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড হচ্ছে আমাদের 16,900। ঠিক আছে, এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে ক্যাপিটাল অ্যাট দ্য বিগিনিং। ভেবে দেখো, আমাকে ফাইন্ড আউট করতে হবে ক্যাপিটাল অ্যাট দ্য বিগিনিং। তাহলে আমি কিভাবে করব? যদি এটাকে একটু লজিক্যালি আরো বোঝার চেষ্টা করি, তাহলে আমার এই একটা বিজনেসের ইয়ার 1st jan 2012, ঠিক আছে, আর এটা 31st অফ ডিসেম্বর 2012। ঠিক আছে, এবার এখানে আমার ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল বলছে 15,200, ক্লোজিং ক্যাপিটাল আমার বলছে 16,900। ঠিক আছে, এবারে আমাকে ফাইন্ড আউট করতে হবে কি প্রফিট কত হয়েছে। এবারে আমি মাঝে কি করেছি, ড্রয়িংস হয়েছে 4,000, এই পুরো ইয়ারের মধ্যে ড্রয়িংস এর ডেটা এখানে দেখাচ্ছে 4,800। ঠিক আছে, আর অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডাকশন দেখাচ্ছে 2,000। ঠিক আছে, আমাদেরকে প্রফিট ফাইন্ড আউট করতে হবে, আর আমাদেরকে সবসময় ক্লোজিং ক্যাপিটাল দিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি কি করি? ওপেনিং ক্যাপিটাল দেখি ওদের। আচ্ছা, ড্রয়িংস করলে কি হবে? ওপেনিং ক্যাপিটালটা কম হবে, আর অ্যাডিশন করলে ওপেনিং ক্যাপিটালে ওটা অ্যাড হবে। কিন্তু আমরা অপোজিট চলছি, আমরা কিন্তু অপোজিট চলছি, তাহলে আমাদেরকে কিন্তু অপোজিট ইম্প্যাক্ট দেখাতে হবে। তাহলে 16,900 আমার ক্লোজিং ক্যাপিটাল ছিল, আমি যদি ড্রয়িংস না করতাম তাহলে আমার ক্যাপিটালটা তার থেকে বেশি দেখাতো। মিনস আমি এটা বলতে চাইছি, দেখো সিম্পল হচ্ছে এরকম কি 15,200 আমি এইটা নিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম, দিস ইজ মাই ওপেনিং ক্যাপিটাল। নাও আমি ড্রয়িংস করেছি। ঠিক আছে, ড্রয়িংস করলে আমার ক্যাপিটাল কিন্তু ডিটোরিয়েট করবে। 4,800 মাইনাস করে দিলাম, আমি কিন্তু অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছি 200। ঠিক আছে, তাহলে আমার ক্যাপিটাল কত হওয়া উচিত? আমার ক্যাপিটাল হওয়া উচিত 15,200 মাইনাস 4,800 প্লাস 200, তাহলে আমার ক্যাপিটাল হওয়া উচিত 10,600। কিন্তু আমার ক্যাপিটাল কত দেখাচ্ছে? এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। দেখো মাথায় এটা তোমার আসা উচিত কি আমার ক্যাপিটাল এখানে 10,600, এটা তোমার মাথায় ক্লিক করা উচিত কি আমার তো 10,600 হওয়া উচিত, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কিন্তু আমার দেখাচ্ছে 16,900, বেশি দেখাচ্ছে কেন? আমি এই ট্রানজাকশন করেছি কিন্তু আমার 16,900। আমি খুঁজতে কি চাইছি? বিকজ আমার কাছে প্রপার ডিটেলস নেই, আমি সিঙ্গেল এন্ট্রি মেনটেন করি, তাহলে আমি খুঁজতে কি চাইছি আমার প্রফিটটা কত হয়েছে। তাহলে আমার যদি 10,600 হওয়া উচিত কিন্তু দেখাচ্ছে 16,900, তাহলে আমার প্রফিট কত হয়েছে বলো? কত প্রফিট হয়েছে মাইনাস করে বলো? বলো তাহলে, যে ডিফারেন্সটা দেখাচ্ছে ওটা তো প্রফিটেরই দেখাচ্ছে না? কত দেখাচ্ছে বলো? 300। 300 না, 6,300। এটা 10,000 না, 6,300। দেখো এখানেও এটা কি হলো? 6,300 চলে এলো কেন? 4,500ই তো হওয়া উচিত, আমি কি ভুল করে দিলাম? এক সেকেন্ড, 4,800 ড্রয়িংস হয়েছে, ভালো কথা। অ্যাডিশনাল ক্যাপিটাল 2,000, ও 200 করে দিয়েছি, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, 15,200 মাইনাস 4,800 প্লাস 2,000, তাহলে এটা হয়ে গেল 12,400। 12,400, বাট আমার ক্যাপিটাল আছে 16,900 নাকি 12,400, তাহলে এটা কোথা থেকে এলো? তার মানে এটাই আমি প্রফিট আর্ন করেছি। তাহলে এবারে ডিফারেন্সটা চেক করো, ডিফারেন্সটা তোমার 4,500ই আসবে, তাই বলো 4,500। 500। তো এইটা হচ্ছে একদম সিম্পল ওয়ে, আমরা ফাইন্ড আউট করতে আমাদের এটা সুবিধা হয়। ঠিক আছে, কি আমার কাছে ক্যাপিটাল ছিল 15,800, ভালো কথা। আমি ড্রয়িংস করেছি, ক্যাপিটাল কমে যাবে। আমি ক্যাপিটালে ইন্ট্রোডাকশন করেছি, আমার ক্যাপিটাল বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার এত ক্যাপিটাল হওয়া উচিত, কিন্তু আমি তো দেখলাম আমার হাতে এত টাকা আছে। এটা তো আমি নিজে ক্যালকুলেশন করে দেখছি, কিন্তু দেখছি না আমার হাতে তো 16,900 টাকা আছে, 16,900 আছে। এটা কিভাবে সম্ভব? আরে পুরো বছর আমি বিজনেসও তো করেছি, তা আমার প্রফিটও তো কিছু হবে, কারণ মেইন তো ক্যাপিটাল প্রফিট দিয়ে ইম্প্যাক্টফুল হয়। তা এছাড়া মাঝে যদি কেউ ড্রয়িংস অ্যাডিশন ক্যাপিটাল দেয়, যদি আমরা
ফাইনাল অ্যাকাউন্টস দেখি, তো সবসময় আমরা বিজনেসে ক্যাপিটালের সাথে নেট প্রফিট অ্যাড হলে ওটাই তো আমার প্রফিটটাকে ক্যাপিটালটাকে কি করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, আমি ক্যাপিটাল তো ওইভাবেই বাড়াবো, আমি বিজনেসে একবার অবশ্যই ক্যাপিটাল ইন্ট্রোডাকশন করব, বাকি আমার ক্যাপিটাল কিভাবে বাড়বে, আমার বিজনেস ভালো হলে, আমি যদি প্রফিট আর্ন করি তবেই তো আমার ক্যাপিটাল বাড়বে। আর যদি লস হয় তাহলে আমার ক্যাপিটাল কম হবে, লসও হতে পারতো, কিন্তু আমাকে দেখাতে কিভাবে হবে যে প্রসেসটা, যেটা আমি বলছিলাম বারবার, আমাকে দেখাতে হবে কিন্তু ক্যাপিটাল এট দ্য এন্ড দিয়ে। তাহলে আমাকে জাস্ট এর অপোজিট করতে হবে কি হবে না ভাবো, আমাকে কিভাবে করতে হবে, আমার 16, এটাই এটাই রুলস আর কি, এইভাবেই ফরম্যাটটা রেডি করেছে। তাহলে আমাকে 16,900 থেকে 15,200 এ যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে যাব, আমার নর্মালি যেগুলো লেস হয় সেটা অ্যাড হবে, যেটা অ্যাড হয় সেটা লেস হবে। তাহলে আমি এখানে কি করব, আমি জাস্ট অপোজিট যাচ্ছি। তাহলে ক্যাপিটাল এট দ্য এন্ড দেয়া আছে, আমি এখানে কি করব, ড্রয়িংস নর্মালি ক্যাপিটালকে কমায়। ঠিক আছে, তো আমি তো ক্লোজিং ক্যাপিটাল থেকে ড্রয়িংসটা অ্যাডজাস্ট করছি, তাহলে আমাকে ড্রয়িংসটা কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, ড্রয়িংস অ্যাড করলাম, এর মানে কি হলো জানো, এর মানে কিছু না, ড্রয়িংসটা করেছি বলে তো ক্যাপিটালটা কমে গেছে, তার মানে আমি যদি ড্রয়িংস না করতাম তাহলে আমার ক্যাপিটালটা কত দেখাতো, আমি সেটা বলতে চাইছি। আমি যদি ড্রয়িংসটা যেটা করেছি সেটা যদি আমি না করতাম তাহলে আমার ক্যাপিটাল হতো 21,700 ওপেনিং ক্যাপিটাল, কিন্তু এখন আমি কিন্তু এটা আমার ওপেনিং ক্যাপিটাল হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। এবার বলছে আমি মিডিলে বিজনেসে 2,000 রুপিস ইন্ট্রোডিউস করেছি, আমি যদি ইন্ট্রোডিউস না করতাম তাহলে আমি খুঁজে পেয়ে যাব, আমি যদি ইন্ট্রোডিউসের অ্যামাউন্টটা সরিয়ে দিই তাহলে আমি বুঝে যাব কি আমার শুরুতে আমার কাছে কত ক্যাপিটাল ছিল। তাহলে আমি এটাকে অ্যাডিশনাল ক্যাপিটালটাকে আমাকে কি করতে হবে, লেস করতে হবে। তাহলে আমি লেস করে দিলাম, লেস করে দিতে এলো 19,700, এটা আমার কি হচ্ছে, ওপেনিং ক্যাপিটাল। কিন্তু আমার ওপেনিং ক্যাপিটাল যদি দেখো তাহলে সেটা কিন্তু কিছু আলাদাই দেখাচ্ছে, দ্যাট ইজ 15,200। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে লেস করতে হবে ওপেনিং ক্যাপিটাল, ব্র্যাকেটে লিখতে হবে গিভেন, ব্র্যাকেটে লিখতে হবে গিভেন, যেটা গিভেন আছে এটা তো আমি ক্যালকুলেট করলাম, আমার গিভেন ওপেনিং ক্যাপিটাল হচ্ছে 15,200। তাহলে যে এক্সট্রা অ্যামাউন্টটা হচ্ছে সেটা আমার প্রফিট হবে। তোমাকে এই জিনিসটাকে ফলো করতে হবে, দিয়ে লিখতে হবে প্রফিট ফর দ্য ইয়ার, এখানে একটু জায়গাটা কম হলো, প্রফিট ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার। তোমাকে আমি 3 রকম ভাবে দেখালাম, বাট ফলো তোমাকে এইটা করতে হবে। ঠিক আছে, তোমার এক্সামের জন্য বলো বা স্কুলে যাই বলো, তোমাকে এটা ফলো করতে হবে। কিন্তু হ্যাঁ, যদি কখনো কনফিউশন হয় কি আমি অ্যাড কি করব লেস কি করব, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, বেস্ট হচ্ছে এই এই মেথডটা। তুমি যদি এখানে এটা করো তো তুমি এটুকু জেনে যাবে কি তোমার আনসার 4,500 হওয়া উচিত, বাস। দেন তুমি এখানে চেক করে নিতে পারো কিভাবে করতে হবে। ঠিক আছে, তো এইটা আমি এই জন্যই দেখিয়ে দিলাম, এটাতে কি হবে, তুমি সবসময় কোয়েশ্চেন সলভ করতে পারবে। আর একটা কোয়েশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে। ইলাস্ট্রেশন 2 দেখো কি বলছে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এ সোল ট্রেডার ক্যালকুলেট হিজ অ্যানুয়াল প্রফিট, এখানেও প্রফিট বের করতে বলছে। বলছে পার্টিকুলারসে দেখো, এটা হচ্ছে ওপেনিং, ওপেনিং দেয়া আছে 1112, এটা কিন্তু ক্লোজিং দেয়া আছে। ক্যাশ ডেটার, ঠিক আছে, ক্যাশ ডেটার, স্টক, প্লান্ট মেশিনারি, ক্রেডিটার, বিলস পেয়েবল, এখানে নীল ছিল মানে ছিল না, ব্ল্যাঙ্ক, এখানে 800। He introduced a further capital of 2,000 during the year, withdrew 450 per month, প্রত্যেক মাসে 450 withdrew করেছে। তাহলে পুরো ইয়ারে কত হবে, কারণ এটা তো একটা ইয়ারের ডেটা তৈরি হচ্ছে। তাহলে বলো যদি 450 পার মান্থ করে হাউস হোল্ড এক্সপেন্সেস এর জন্য, তাহলে পুরো ইয়ারে কত করেছে, কত উইথড্রিউ করেছে, কিভাবে পাবে, 450 ইন্টু কত করতে হবে পুরো ইয়ারের ফাইন্ড আউট করার জন্য, বলো। 12। 12 করলে যত হবে ওটাই উইথড্রন করেছে। আচ্ছা, আমাদেরকে করতে কি বলেছে, আমাদেরকে বলেছে অ্যানুয়াল প্রফিট ক্যালকুলেট করে বলো। ঠিক আছে, এবার এই দুটো কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স দেখো, আগের কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা। আগের কোয়েশ্চেনে আমাকে ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল দেওয়া ছিল, তাই আমি দুটো ডিফারেন্স দিয়ে প্রফিট ফাইন্ড আউট করেছি। এখানে আমাকে প্রফিট ফাইন্ড আউট করতে হবে, কিন্তু আমার কাছে কি নেই, আমার কাছে ওপেনিং আর ক্লোজিং ক্যাপিটাল নেই, কিন্তু আমার কাছে ক্যাপিটাল ফাইন্ড আউট করার জন্য কিছু ডিটেলস আছে, অ্যাসেট লাইবিলিটিস, যেটা দিয়ে আমি কি রেডি করতে পারবো, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ঠিক আছে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ফর এই সালটা আর এই সালটা, ঠিক আছে, মানে এই ইয়ারটা আর এই ইয়ারটা। এবার তুমি এটা বলতে পারো কি ম্যাম এটা তো 1/1/2012, এটা 31 ডিসেম্বর, এটা তো পুরো একটা বছরের, অবভিয়াসলি এটা একটা বছরের, কিন্তু এটা ওপেনিং ডিটেলস অফ 1/1/2012, দ্যাট মিনস আমি এটা বলতে পারি ক্লোজিং ডিটেলস অফ 31st December 2011, বলো। এটা যদি ওপেনিং অফ 1/1/12 হয় তাহলে কি এটা ক্লোজিং অফ 31st December 2012 নয়, সরি 2011 নয়, আমি হ্যাঁ বোঝাতে, ম্যাম। তাই তো। তাহলে আমি বলতে পারি আমি দুটো ব্যালেন্স শিট বানাতে পারবো, কিন্তু এটার নাম কিন্তু ব্যালেন্স শিট হবে না, এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তাহলে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানিয়ে নেবো দুটো পিরিয়ডে। ঠিক আছে, আমি 1/1ই লিখবো,
ঠিক আছে, দুটো পিরিয়ডে বানিয়ে নেবো, যেটা ডেটা থাকবে সেটাই লিখবো। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই কি আমি 1 ইয়ারেরই দুটো ব্যালেন্স শিট বানাচ্ছি, না, এটা ডেটটা আমরা ওটাই লিখবো যেটা মেনশন আছে, কিন্তু এটা ওপেনিং ডেটা, মানে আমি বলতে পারি কি এটা প্রিভিয়াসলি ক্লোজিং ডেটা। বেস্ট এটা হয় কি এটা যদি ডেটটা 31 ডিসেম্বর দেওয়া হয় ওটাই সব থেকে বেস্ট হয়। যাকে যদি কোয়েশ্চেন এটা দিয়েছে তো আমরা এটা ফলো করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ফার্স্ট এখানে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানিয়ে নেব। এতে কি হবে, ফার্স্ট কোয়েশ্চেনটাতে আমাদেরকে কিন্তু ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল গিভেন ছিল, যেটা এখানে নেই, আমরা এটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তো প্রথমে যেটা 1 দেয়া আছে এইটার নাম আমরা এইভাবে দেব, বোঝার জন্য সুবিধা হবে, ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এক সেকেন্ড বল। এই গৌতম এসছে। গৌতম এসছে? হ্যাঁ, আমি গৌতমকে বলে দিচ্ছি, গৌতম একটু উঠে এসে কোথায় দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, চাবি দিচ্ছি। আমি গৌতমকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দাঁড়া। অর্পিতা, একটা সেকেন্ড, তুমি একটু ট্রাই করো, আমার না একটুখানি যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি একটু ট্রাই করো কোয়েশ্চেনটা, আমি তোমাকে কোয়েশ্চেনটা এখানে দিচ্ছি, তুমি কি করবে বলো তো, তুমি এটা দিয়ে ব্যালেন্স শিট, আমি কিন্তু এক্ষুনি এসে জিজ্ঞেস করবো, অ্যাকচুয়ালি আমার জল দিতে এসছে সেই কারণে, জলটা আজকে এই টাইমে দিতে এসছে। তুমি একটু এটা দেখো, এটা তুমি কি করবে, তুমি অ্যাসেট আর লাইবিলিটি, আমি কিন্তু এসে জিজ্ঞেস করবো ডেফিনেটলি, তুমি অ্যাসেট সাইডে অ্যাসেট গুলো লেখো, লাইবিলিটি সাইডে লাইবিলিটি গুলো লেখো, লিখে তুমি টোটাল ব্যালেন্স শিটটা বানাও, ঠিক আছে? সেখানে তোমার ক্যাপিটালের ব্যালেন্সিং ফিগার আসবে, প্রথমটাতে আসবে 14,800, তুমি ট্রাই করো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে তো? তুমি শুনলে তো আমার কথাটা? ওকে ম্যাম। আমি এক্ষুনি আসছি।
আচ্ছা ঠিক আছে। হ্যালো, অর্পিতা করেছো? ম্যাম বলো কি করছি। লিখেছো? আচ্ছা কি করেছো তাই বলো, এতক্ষণ যাটুকু করেছো বলো কি লিখেছো। ওপেনিং অ্যাফেয়ার্স এ ব্যালেন্স শিটের মতো তো বলো কি কি লিখেছো। লাইবিলিটি বাই সাইডে লিখেছি, বাই বাই সাইড ক্যাশ। বাই সাইড হয় না প্রথম কথা। এইটা ব্যালেন্স শিট, তো ব্যালেন্স শিটে বাই টু হবে না প্রথম কথা। দ্বিতীয় কথা এখানে কোন রকম ডেবিট ক্রেডিটও লেখা হয় না কিন্তু, ঠিক আছে। অ্যাসেট মানে কি তোমাকে নর্মাল লিখতে হবে, যেরকম এই দেখো আমি শেখাচ্ছি ক্যাশ, আমরা দেখলাম না এনপিও তে সেইভাবে ক্যাশ কত 200 নর্মাল লিখতে হবে, এখানে কোনো বাই টু হবে না। ডেটার অ্যাসেট যেগুলো সেগুলো অ্যাসেট সাইডে লিখতে হবে। ডেটার কত হচ্ছে 4500, এখানে কিন্তু বাই টু হয় না একদম না। স্টক ম্যাম প্ল্যান্ট আর মেশিনারি 800। হুম স্টক লিখে দিলাম। এবার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 8000 ছিল, ঠিক আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 8000। আচ্ছা আর কি ছিল, ক্রেডিটার বিলস পেবেল, এগুলো এদিকে যাবে, এগুলো লাইবিলিটি। ক্রেডিটার্স 3200, ঠিক আছে। আর বিলস পেবেল নীল, তাহলে লেখার দরকার নেই। এবারে এই দুটো সাইড আমরা টোটাল করব, এইভাবেই তো আমরা এখানে শিখি। আমি প্রথমেই বললাম কি আমাদের এটা ব্যালেন্স শিটের মতো হবে, কিন্তু লিখে দুদিকে ট্যালি হবে না, বিকজ আমাদের কাছে টোটাল ডেটা থাকবে না। আমরা ক্যাপিটাল বের করার জন্য এই সব অ্যাসেট লাইবিলিটিকে ইউজ করি। তাহলে টোটাল অ্যাসেট করো কত, 8000, 5300, 4500 আর 200, 18000। আর 18000 থেকে 3200 লেস করো, কারণ ব্যালেন্স শিটের মতো তো টু সাইডে 18000ই হবে যেরকম লেজার হয়। এবার তুমি বলো কি ওখানে ব্যালেন্স করলে কত আসছে, মাইনাস করলেই তো পেয়ে যাবে, মাইনাস করে দেখো। 1408। 1400, 14,800। এটাকে কি বলবো, এক্ষুনি বলেও ছিলাম, বলো এটাকে কি বলবো, কি পাওয়া যায়, কি পাওয়া যাবে আমরা ওপেনিং যে ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং লেখার দরকার নেই, কেন আমরা এখানে ওপেনিং ক্যাপিটাল লিখে নিয়েছি। এক সেকেন্ড, হ্যাঁ নিয়ে নিয়েছি। আচ্ছা হুম আচ্ছা তাহলে এটা হয়ে গেল
ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে? 14,800 হয়ে গেল ওপেনিং ক্যাপিটাল। আমাদের একটা স্টেপ 1 আমরা এক্সিকিউট করে ফেলেছি। এরপর আমাদের সেম প্রসেস ফলো করে আমরা ফাইন্ড আউট করব ক্লোজিং ক্যাপিটাল। সেম প্রসেস ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এবার চেষ্টা করো নিজে নিজে করার। ক্লোজিং ক্যাপিটাল কি হবে আমি ততক্ষণ ধীরে ধীরে লিখছি। ক্লোজিং, এটাকে পুরো লিখতে হবে কিন্তু আমার একটু শর্টে লেখার অভ্যেস আছে, সেটা কিন্তু তুমি আবার ফলো করো না। ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখানে হয়ে গেল লাইবিলিটি, সেম প্রসেসে। এখানে হয়ে যাবে অ্যাসেটস, ঠিক আছে? এখানে কিন্তু রুপিস রুপিস, ডেবিট ক্রেডিটও লেখা হয় না। আচ্ছা, এখানে সেম জিনিসই আছে, দেখো ক্যাশ, ডেটার, স্টক। ক্যাশ 150, প্লাস অ্যামাউন্টটা আলাদা আছে, যেটা আছে সেটাই লিখবো। ডেটার 5,000, তুমি যদি করছো করে আমাকে বলো, ভালো হয়, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ভুলে যাচ্ছ কিন্তু সব, ব্যালেন্স শিটে কিন্তু 2 বাই হয় না। স্টক, স্টক 5,100। প্লান্ট মেশিনারি 9500। প্লান্ট অ্যান্ড মেশিনারি আমি শর্টকাটে লিখলাম, ঠিক আছে? তুমি পুরো লেখো 9,500। আচ্ছা, ক্রেডিটার 2900, এখানে লিখি নিচে ক্রেডিটার। ক্রেডিটার 2900 আর বিলস পেয়েবল 800। 2900 বিলস পেয়েবল, ঠিক আছে? BILLS বিলস, PAYABLE, ঠিক আছে? বিলস পেয়েবল। এখানেও আমাদের কি বেরোবে? ক্যাপিটাল বেরিয়ে যাবে। ক্যাপিটাল, এটা কোন ক্যাপিটাল বেরোবে? এটা কোন ক্যাপিটাল? ওটা তো ওপেনিং ক্যাপিটাল, এটা কোন ক্যাপিটাল হবে? ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল কত হচ্ছে দেখো তো? 5,000, 5100, 9500, 150, 19,750। চেক করে দেখো কত আসছে। হুম, 16,050, ঠিক আছে? এবার ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল আমরা যদি পেয়ে গেছি, দেন আমরা এই প্রসেসটা ফলো করব প্রফিট ফাইন্ড আউট করার জন্য। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা একটু ছোট ছিল, সেকেন্ড কোয়েশ্চেনে আরো কিছু মিসিং জিনিস ছিল। এবার আমরা বানাবো স্টেটমেন্ট অফ প্রফিট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। প্রফিটও হতে পারে, লসও হতে পারে, ওটা তো আমরা জানি না। নর্মালি দেখে মনে তো হচ্ছে প্রফিটই হবে, কারণ আমার ওপেনিং এ ছিল 14,800, ক্লোজিং এ যদি 1650 হয়েছে, তাহলে কি মনে হয় প্রফিট হবে না লস হবে? কি মনে হয়? প্রবাবলি এটা দেখেই তো বোঝা যাচ্ছে কি হয়েছে। ক্যাপিটাল যদি বেড়ে গেছে তাহলে আরেকবার বলে, কথাটা কেটে গেল। ও, বলছি যে এ দেখো এখানে 14,800 ওপেনিং এ ছিল, ক্লোজিং এ যদি 16,050 দেখাচ্ছে, তাহলে প্রবাবলি কি হবে? প্রফিট অকার হবে কি লস অকার হবে? লস। লস হবে। তুমি 1000 রুপিস নিয়ে স্টার্ট করেছিলে, তোমার কাছে 1200 চলে এলো বিজনেস এন্ড করলে যখন, তাহলে আমাকে বলো প্রফিট হলো কি লস হলো? প্রফিট। প্রফিট না, তাহলে লস কেন হবে? স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, বুঝতে পারলে কেন প্রফিট হবে? বুঝতে পারলে না কেন প্রফিট হবে? যদি হ্যাঁ ম্যাম। তুমি প্রফিট হবে না, আর তুমি 100 টাকা নিয়ে কাজ শুরু করলে, তোমার হাতে দিনের শেষে 150 টাকা আছে, তাহলে তুমি নিশ্চয়ই যে কাজটা করতে গেছিলে সেখান থেকে কিছু গেইন করেছো, তবেই তো তোমার কাছে 50 রুপিস এক্সট্রা আছে। ঠিক ওই জিনিসটা এখানে আমরা স্টার্ট করব কি দিয়ে? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার সবসময় স্টার্ট হবে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে, সবসময় এটা দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? এর ফরম্যাটটাই এটা, ক্লোজিং ক্যাপিটাল দিয়ে স্টার্ট করব। ক্লোজিং ক্যাপিটাল কত? 1650, ঠিক আছে? 1650 ক্লোজিং ক্যাপিটাল। এখান থেকে যদি আমার স্টার্টিং পয়েন্ট ক্লোজিং হয়, তাহলে এন্ডিং পয়েন্ট কি হবে? ওপেনিং হবে। দিয়ে দুটোর মধ্যে আমরা ডিফারেন্স চেক করি, সেটাই আমার প্রফিট হয়। এই দেখো এখানে তো ফরম্যাটটা আমি যে দেখিয়েছি, এই দেখো আমাকে স্টার্ট করতে হবে ক্যাপিটাল এট দ্য এন্ড, মানে যেটাকে ক্লোজিং ক্যাপিটাল বলছে, দিয়ে আমাকে ওপেনিং ক্যাপিটালে পৌঁছতে হবে, দিয়ে আমার গিভেন ওপেনিং ক্যাপিটালের সাথে আমি কম্পেয়ার করে দেখবো কি প্রফিট হয়েছে কি লস। এবার ক্লোজিং ক্যাপিটালে আমাকে কি করতে হবে? এখানে দেখো, যদি আমরা কোয়েশ্চেনে দেখি কি ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছে 2000 আর উইথড্রু হয়েছে 450 করে 12 মান্থস এর জন্য, ঠিক আছে? এটা ড্রয়িংস। তাহলে ড্রয়িংস করলে আমার ক্যাপিটাল কম হয়, আর ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে আমার ক্যাপিটাল ইনক্রিজ হয়। কিন্তু যেহেতু আমি ক্লোজিং ক্যাপিটাল থেকে করছি, জাস্ট আমাকে অপোজিটটা করতে হবে। দেখো ড্রয়িংস করলে আমার কি হয়? ড্রয়িংস করলে আমার ক্যাপিটালটা কি হয়? ক্যাপিটালটা আমার কম হওয়ার কথা ছিল, কিন্তু আমি জাস্ট অপোজিটটা করবো এখানে, ঠিক আছে? কারণ আমি ক্লোজিং থেকে ওপেনিং এ যাচ্ছি। যেরকম, কেন আমি বললাম কথাটা, ধরো
ধরো তোমার কাছে এরকম ডিটেলস আছে 150, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে ধরো 200, ঠিক আছে, আর এখানে একটা প্লাস সাইন দিয়েছে, তাহলে আমাকে বলো তো এখানে তোমার কত লিখলে 200 হবে? তুমি বলতে পারবে আমাকে এখানে আমি কত লিখলে? এটা জাস্ট একটা ছোটবেলার কোয়েশ্চেনের মতো আমি একটু বললাম কি আমার 50 150, এটা কি করে পেলে যে 50 হবে? কিভাবে আমি পাবো? মানে ওটা তো দেখে বোঝা যাচ্ছে 200 minus 1 200 মাইনাস 150, ঠিক আছে, তাহলে আমি 50 পেলাম। কিন্তু আমি যদি সোজাসুজি যাই তাহলে 150 এর সাথে 50 কিন্তু অ্যাড হয়েছে, তাই না? 150 এর সাথে 50 অ্যাড হয়ে 200 হচ্ছে, কিন্তু 200 থেকে 150 তে যেতে গেলে সেই 50 টাই তো আমাকে লেস করতে হবে। আমি যদি 200 থেকে 150 তে যেতে চাই তাহলে সেই 50 টা আমাকে লেস করতে হবে, জাস্ট ওই জিনিসটাই। আমার নর্মাল সেন্সটা উল্টে যাবে, বিকজ আমি কি করছি, আমি ক্লোজিং থেকে ওপেনিং এ যেতে চাইছি, ঠিক আছে? তো আমি ওপেনিং থেকে এলে তো আমার 50 প্লাস করলেই হবে, কিন্তু আমি যদি বলি আমি 200 থেকে 150 কি করে পাবো, তো অবভিয়াসলি 50 লেস করে পাবো, সেই জিনিসটাই হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে মনে মনে আমরা দেখে নেব কি আমার মানে সিচুয়েশন কি আছে। আমার দুটোই সিচুয়েশন আছে, একটা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছি আর একটা ক্যাপিটাল ড্র করেছি। তাহলে ড্র করলে কম হয়, এখানে আমাকে অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করব ড্রয়িংস। নর্মালি ড্রয়িংস করলে আমার কি হয়, কম হয়, কিন্তু এখানে আমি অ্যাড করবো বিকজ আমি ব্যাক ক্যালকুলেশন করছি। তাহলে 450 ইন্টু 12, 5400, ঠিক আছে, ড্রয়িংস। আর লেস করে দেব আমরা, নর্মালি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলে ক্যাপিটাল বাড়ে, এখানে আমরা অ্যাডিশনাল ক্যাপিটালও লিখতে পারি, কথাটা অ্যাডিশনাল ক্যাপিটাল, এখানে আমরা জাস্ট তার অপোজিট করব, কত 2000। তাহলে আমার ওপেনিং ক্যাপিটালটা ফাইন্ড আউট হয়ে যাবে, ঠিক আছে? আমার 1650 দেখা যাচ্ছে। আমি যদি ড্রয়িংস না করতাম তাহলে আমার এই 5400টা থাকতো, আর আমি যদি উইথড্রল না করতাম, অ্যাডিশন ক্যাপিটাল না দিতাম, তাহলে 19450 আমার ওপেনিং ক্যাপিটাল হতো। কিন্তু আমার ওপেনিং ক্যাপিটাল গিভেন বা আমি ফাইন্ড আউট করেছি, এখানে আমি লিখবো কি আমি এখানে ফাইন্ড আউট করেছি, গিভেন তো ছিল না, আমি নিজে ফাইন্ড আউট করেছি। ওপেনিং ক্যাপিটাল এটা হচ্ছে 14800, এটাকে আমরা লিখতে পারি ক্যালকুলেটেড অ্যাবভ, ক্যালকুলেটেড অ্যাবভ। আমরা উপরে যে ক্যালকুলেট করেছি সেই অ্যাকর্ডিং টু দ্যাট 14800, ঠিক আছে? তাহলে আমার ডিফারেন্স কত হচ্ছে, আমি তো দেখছি আমার ক্যাপিটাল 14800, কিন্তু আমাকে অ্যাডজাস্টমেন্টের পর দেখা যাচ্ছে কি আমার ক্যাপিটাল 19450। তাহলে আমার ডিফারেন্স যেটা হচ্ছে ওটা কতটা হলো, 4650। এটাকে আমি কি বলবো, আমার ক্যাপিটাল দেখা যাচ্ছে 14800 স্টার্টিং এ হওয়ার কথা, কিন্তু আমি যখন যতগুলো ইম্প্যাক্টফুল ডেটা ছিল এক্সেপ্ট প্রফিট, কারণ ওটাই তো আমি জানি না আমার ক্যাপিটাল বাড়বে কি করে, হয় আমার ক্যাপিটাল আমি আরো দিয়েছি বিজনেসে, বা আমি ক্যাপিটাল কি করেছি আমার প্রফিট হয়েছে, আর ক্যাপিটাল কমবে কি করে, আমি হয় ড্রয়িংস করেছি। তাহলে আমি কি করছি, জাস্ট উল্টো ইম্প্যাক্ট দিয়ে দেখছি কি আমার ক্লোজিং ক্যাপিটালটা যেটা জেনারেট হয়েছে ওটা কিভাবে হয়েছে, ঠিক আছে? তাহলে আমার ওপেনিং ক্যাপিটাল থেকে হয়েছে, তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন করে ওপেনিং ক্যাপিটালে পৌঁছালাম, যেটা আমার ক্যালকুলেটেড ক্যাপিটালের সাথে ডিফার করে গেল। কেন করে গেল, বিকজ এখানে আমার তো প্রফিট ছিল না, ঠিক আছে? তো আমার প্রফিটটা তো এখানে কি করে হবে, কারণ এটা তো আমার ফার্স্ট ডে, ঠিক আছে, 1 এটা আমার 2012, তো এখনো তো আমার বিজনেস পুরো বছর চলবে, তবে তো আমি বুঝতে পারবো আমার কত প্রফিট হয়েছে। তো এই পুরো ডিউরিং দ্য ইয়ারের আমার প্রফিট কত এলো, তাহলে এটা এটা আমার প্রফিট হয়ে গেল, প্রফিট ফর দ্য ইয়ার। বলো বুঝতে পারলে কিভাবে করতে হবে, না বুঝতে পারলে না? কোনো ডাউট থাকলে বলো, একটা সিঙ্গেল এন্ট্রি কোয়েশ্চেন কিন্তু আসে। বুঝতে পেরেছি। পেরেছো? আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা নেক্সট দেখো, একটা কোয়েশ্চেন আছে ইলাস্ট্রেশন 3, ঠিক আছে? ইলাস্ট্রেশন 3 এটা কিন্তু 2000 কোন একটা ইয়ারে এসছে, আই থিঙ্ক 2010, ঠিক আছে, 2010 এ এসছিল, যাই হোক। তো দেখো এখানে কি বলছে, মিস্টার এক্স keeps his books on single entry system for the following details relating to the business. Prepare a statement of profit and লস ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2009। আমাদেরকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে বলছে। আদার ইনফরমেশন দেওয়া আছে কিছু, মিস্টার এক্স ড্রিউ 1000 পার মান্থ ফ্রম দ্য বিজনেস, তার মানে ড্রয়িংস কত হচ্ছে, ড্রয়িংস হচ্ছে 1000 ইন্টু 12, ঠিক আছে? ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল এটা বলেছে 6000, ডেপ্রিসিয়েশন বলছে মেশিনের ওপর 10% পার অ্যানাম অ্যান্ড ফিটিংস এর ওপর 8% পার অ্যানাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, ব্যাড ডেট প্রভিশন 6% অন ডেটার। তো এগুলোর ইম্প্যাক্ট কি হবে,
দেখছি সবার আগে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাপিটাল। ওটা আমরা ফাইন্ড আউট করলে তবেই আমরা কি করতে পারবো, কম্পেয়ার করে চেক করতে পারবো কতটা প্রফিট বা লস হবে। তো সবার আগে আমরা বানাবো ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ইলাস্ট্রেশন 3, ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স as on ডেট কোনটা হবে 1/1/2009। ঠিক আছে, সিম্পল, খুবই সহজ। লাইবিলিটি আর অ্যাসেট লিখতে হবে, সব দেয়াই আছে, জাস্ট দেখে দেখে লিখতে হবে, ক্যাপিটালটা ব্যালেন্সিং ফিগার বের করতে হবে, এটা এমন কিছুই না। লাইবিলিটি আর অ্যাসেটস, এবার এখান থেকে দেখে দেখে লেখো। মেশিন 80,000, ফার্নিচার ফিটিংস 10,000। মেশিন 80,000, ফার্নিচার fittings 10,000, cash in hand 5,000, cash in hand 5,000, ব্যাংক ওভারড্রাফট 5,000। ব্যাংক ওভারড্রাফট কি হয় বলো, বাকিগুলো তো জানো, আমি ব্যাংক ওভারড্রাফটটা জাস্ট একটু জেনে নিতে চাইছি, তুমি বলতে পারছো কিনা। ব্যাংক ওভারড্রাফটটা কোথায় লিখবো, এদিকে না এদিকে? ব্যাংক ওভারড্রাফট কি হয়? লাইবিলিটি। লাইবিলিটি, বিওডি লিখে দিলাম। ঠিক আছে, আমরা বিআরএস এ তো দেখলাম আমি ব্যাংক ওভারড্রাফট কি হয়, 5,000। ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট হয়ে গেল 5,000। ব্যাংক ব্যালেন্স এটা কিন্তু এইদিকে আছে, ঠিক আছে, এখানে নীল আছে। সানড্রি ডেটার 18,000, স্টক ইন ট্রেড 16,000। সানড্রি ডেটার 18,000, স্টক ইন ট্রেড ছিল 16,000। স্টক ইন ট্রেড 16,000। আচ্ছা, sundry creditor 9,000, bills receivable 3,000, sundry creditor 9,000, bills receivable, bills payable হলে এদিকে, receivable মানে আমি টাকা পাবো, টাকা পেলে আমার অ্যাসেট হয়, bills receivable 3,000। ঠিক আছে, এগুলো লিখে নিলাম। এবার আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নেব ওপেনিং ক্যাপিটালটা। তাহলে দেখো কত হচ্ছে, এখানে হয়ে গেল 80 and 10, 90, 95, 95,000 plus 18,000 plus 16,000 plus 3,000, 1,32,000। ঠিক আছে, 1,32,000। এখানে ব্যালেন্স করে দেখতে হবে কত হচ্ছে, মাইনাস 5,000 মাইনাস 9,000, 1,18,000। আমার মনে হচ্ছে আমি কিছু একটা লিখিনি আরো, নাকি ট্যালি হলো না তো, নিচেও মনে হয় কিছু একটা রয়ে গেছে। হ্যাঁ, এই যে বিলস পেয়েবল, আচ্ছা এটাতে ছিল না তাই জন্য। লিজ হোল্ড ল্যান্ড ছিল না। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 8,000, এটা লাইবিলিটি হবে, এটা লিখিনি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 8,000, তো 1,10,000 হচ্ছে ক্যাপিটাল। ব্যালেন্সিং ফিগার ফাইন্ড আউট হচ্ছে, ব্যালেন্স করে আমরা ফাইন্ড আউট করছি। ব্যালেন্সিং ফিগার এইভাবেই লিখতে হবে, 1,10,000। ঠিক আছে, তো ওপেনিং ক্যাপিটাল ফাইন্ড আউট হয়ে গেল। সিমিলারলি আমরা ক্লোজিং ক্যাপিটাল ফাইন্ড আউট করব। তাহলে এখানে লিখছি ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ঠিক আছে, ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এর সাথে আমরা ডেটটাও কিন্তু মেনশন করব। ডেটটা হচ্ছে 31st December 2010, না সরি 2009, 10 নেই, ওটা 9ই আছে, আমি ভুল করে বললাম, 2009ই আছে। ঠিক আছে, এবারে আমাদেরকে এখানে রেডি করতে হবে স্ট্রাকচারটা। লাইবিলিটি অ্যাসেটস, সিমিলার কাইন্ড অফ অ্যাসেটই আছে। মেশিন 80,000, ঠিক আছে, আমরা তাই লিখবো যেটা গিভেন থাকবে, তারপর আমরা ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট দেব। মেশিন 80,000, আচ্ছা, তারপরে বলেছে ফার্নিচার ফিটিংস 10,000, ফার্নিচার ফিটিংস 10,000। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড 7,000, ব্যাংক ওভারড্রাফট নেই, ক্যাশ ইন হ্যান্ড 7,000, ক্যাশ ইন হ্যান্ড
7,000 আচ্ছা নেক্সট এখানে লিখতে হবে ক্যাশ ইন হ্যান্ড এর পর কি আছে ব্যাংক ওভারড্রাফট 5,000 কিন্তু এটাতে নেই আচ্ছা আমি তো এই দিকটা দেখতে হবে আমাদেরকে ব্যাংক ব্যালেন্স 12,000 এটা লিখে দিই ব্যাংক ব্যালেন্স অ্যাসেট সাইডেই হবে এটা অ্যাসেট সাইড ব্যাংক ব্যালেন্স 12,000 আচ্ছা ব্যাংক ব্যালেন্সের পর হচ্ছে সান্ড্রি ডেটার 25,000 স্টক ইন ট্রেড 19,000 সান্ড্রি ডেটার sundry debtors 25,000 stock in trade 19,000 creditor 12,000 আচ্ছা creditor এদিকে লিখে দিই creditor 12,000 এখানে তো জায়গা ফাঁকা আছে এখানে ক্যাপিটাল হয়ে যাবে এখানে creditor হয়ে গেল 12,000 আচ্ছা ক্রেডিটারের পর হচ্ছে বিলস রিসিভেবল 5,000 বিলস রিসিভেবল অ্যাসেট সাইডে যাবে বিলস রিসিভেবল বিআর লিখলাম তুমি পুরোটা লিখবে বিলস রিসিভেবল BILLS RECEI VABLE বিলস রিসিভেবল 5,000 আচ্ছা নিচেও কিছু ডিটেলস আছে বিলস পেয়েবল আছে আচ্ছা বিলস পেয়েবল আমি এটাকে বিপি লিখলাম বিলস পেয়েবল আগেরটাতে ছিল না এই ইয়ারে আছে 4,000 আচ্ছা নেক্সট বলছে লিজ হোল্ড ল্যান্ড ঠিক আছে তাহলে এখানে লিখছি এটা ওপরে লিখলে বেশি ভালো হয় ঠিক আছে ফিক্সড অ্যাসেট গুলো এগুলো কারেন্ট অ্যাসেট আছে তো লিজ হোল্ড ল্যান্ড ফিক্সড জিনিসগুলো স্টার্টিং এ লিখলে বেশি ভালো হয় 10,000 আচ্ছা নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আচ্ছা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা কত 10,000 ঠিক আছে এবার আমরা টোটাল করব টোটাল করে ক্লোজিং ক্যাপিটালটা ব্যালেন্সিং ফিগার ফাইন্ড আউট করব তো এখানে হচ্ছে 10,000 5,000 15,000 15,000 19,000 25,000 12,000 আচ্ছা নেক্সট হচ্ছে 80 আর 10 97,000 এটা টোটাল 97,000 তাহলে টোটাল হচ্ছে 1,68,000 অ্যাসেট সাইডে টোটাল হয়ে গেল 1,68,000 তাহলে এখানেও 1,68,000 লিখবো আর বাকি ব্যালেন্সিং ফিগার ফাইন্ড আউট করো মাইনাস 14,000 দুটো মিলিয়ে 14,000 হলো আর মাইনাস 12,000 1,42,000 এটা চলে এলো ক্লোজিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল বলেও লিখতে পারো আর ওপরে ওপেনিং ক্যাপিটাল বলেও লিখতে পারো ব্যালেন্সিং ফিগার 1,42,000 এটা কিছু না জাস্ট টোটাল করে আমরা ব্যালেন্স করলেই পেয়ে যাব এটা হয়ে গেল ওপেনিং ক্যাপিটাল এবার আমাদের কি করতে হবে পিএল প্রফিট ফাইন্ড আউট করতে হবে মেন তো কাজ ওটাই প্রফিট ফাইন্ড আউট করা তাহলে আমরা প্রিপেয়ার করব স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ profit and loss account of Mr. X for the year ended 31st of year end কি আছে ডিসেম্বর না মার্চ আছে এদের আমরা এখন যেটা করলাম আমার মনে হয় ডিসেম্বর ওয়াইজই ছিল 31st ডিসেম্বর 2009 31st ডিসেম্বর 2009 এর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রফিট বা লস যা হয়েছে বিজনেসে সেটা ফাইন্ড আউট করতে হবে ইন জেনারেল দেখে কি মনে হচ্ছে প্রফিট হয়েছে না লস হয়েছে শুরু হয়েছিল 1,10,000 দিয়ে এন্ডে দেখছি 1,42,000 হ্যাঁ অনেকগুলো এর মধ্যে ইম্প্যাক্ট আসবে কিন্তু দেখে এই মুহূর্তে কি মনে হচ্ছে প্রফিট হচ্ছে না লস হচ্ছে প্রফিট ঠিক আছে এবার দেখো সবার আগে আমরা সেম ফরম্যাটই করব কিন্তু এখানে কিন্তু আরেকটা নতুন জিনিসও আমাদের শিখতে হবে তো সেটাও খেয়াল রেখো তো প্রথমে আমরা লিখলাম ক্লোজিং ক্যাপিটাল যেটা আমরা ফাইন্ড আউট করেছি অ্যাজ অ্যাবভ লিখে দিতে পারো মানে যেটা ওপরে ক্যালকুলেট করা আছে অ্যাকর্ডিং টু দ্যাট 1,42,000 ঠিক আছে এবারে মেনলি আমরা দুটো জিনিসই জানি যেটা ক্যাপিটালকে ইম্প্যাক্ট করবে ড্রয়িংস
ঠিক আছে, আর এছাড়া ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যাপিটাল, আর আমরা যদি কোনো রকম প্রফিট বা লস আর্ন করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি, প্রথমে বলছে ক্যাপিটাল, এটা হচ্ছে ড্রয়িংস 1000 পার মান্থ করে ড্রয়িংস হয়েছে, তাহলে নর্মালি ড্রয়িংস এর জন্য ক্যাপিটাল লেস হয়, কিন্তু আমি যেহেতু ব্যাক ক্যালকুলেশন করছি তাহলে আমাকে এখানে ড্রয়িংস এর ডেটাটা অ্যাড করতে হবে, সবসময় সেটাই হচ্ছে। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো রকম চেঞ্জেস হচ্ছে না, 1000 ইন্টু 12, এভাবেই এটা সবসময় হবে। তাহলে 12,000, আর লেস করে দেব ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যাপিটাল, ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যাপিটাল, কারণ আমরা ওপেনিং এর সাথে কি করি, নিউ ক্যাপিটালটাকে অ্যাড করি, তো ক্লোজিং এর সাথে কি করব, জাস্ট অপোজিট করব, লেস করব 6000। ঠিক আছে, তাহলে আমি ফাইন্ড আউট করে এটা পেয়ে যাব কি আমার ক্লোজিং ওপেনিং ক্যাপিটালটা কত হওয়া উচিত, তাহলে 1,42,000 প্লাস 12,000 মাইনাস 6,000, তাহলে আমার ওপেনিং ক্যাপিটালটা হওয়া উচিত 1,48,000। কিন্তু আমার ওপেনিং ক্যাপিটাল গিভেন, মানে আমি ফাইন্ড আউট কত করেছি, 1,10,000। আমি এখানে লিখছি ওপেনিং ক্যাপিটাল ব্র্যাকেটে অ্যাজ অ্যাবভ 1,10,000, তাহলে ডিফারেন্সটা আমার কি হয়ে যাবে, ডিফারেন্সটাই আমার প্রফিট হয়ে যাবে, প্রফিট ফর দ্য ইয়ার। তো প্রফিট কত হয়ে গেল, 38,000। ঠিক আছে, এটা আমার প্রফিট ফর দ্য ইয়ার হলো 38,000, কিন্তু এটা এখানে একটা পয়েন্ট লিখতে হবে, প্রফিট ফর দ্য ইয়ার বিফোর অ্যাডজাস্টমেন্ট। এটা কেন লিখবো দেখাচ্ছি, কেন লিখবো, এখানে দেখো কোয়েশ্চেনে এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা ছাড়াও আমাদের কাছে আরো তিনটে পয়েন্ট ছিল, কি কি, ডেপ্রিসিয়েশন মেশিনে প্রোভাইড হয়েছে, ফার্নিচার ফিটিংস এ প্রোভাইড হয়েছে। ডেপ্রিসিয়েশন মানে আমরা ফিক্সড অ্যাসেটের যতটা অ্যামাউন্ট কোন একটা ইয়ারে ইউজ করে নি, যেরকম আমি তোমাকে বলেও ছিলাম হয়তো, ধরো তোমার একটা মোবাইল আছে 10,000 এ, ঠিক আছে, তুমি এটা ধরে চলছো কি এই বছর তুমি মোবাইলটা যতটা ইউজ করেছো তার জন্য তোমার মোবাইলের ভ্যালুটা 1,000 কমে গেছে। ঠিক আছে, তো এটা তোমার মোবাইলের ভ্যালু নেক্সট ইয়ার 9,000 হলো, তো ফিক্সড অ্যাসেটটা যতটা আমরা ইউজ করি সেটা আমরা নিজেরা অ্যাজাম্পশন লাগিয়ে নিই কত। ঠিক আছে, তাহলে এরা বলছে কি আমরা যে মেশিনটা ইউজ করছি তার 10% আমরা প্রত্যেক বছর ইউজ করে ফেলি, আর ফার্নিচার ফিটিংস যেটা আমরা ইউজ করি সেটা 8% আমরা প্রত্যেক বছর ইউজ করি। এবার এই যে অ্যামাউন্টটা হবে এটা আমাদের কি করতে হবে, এটা আমরা কোথায় দেখাবো, এই এক্সপেন্স, অল এক্সপেন্সেস আর ক্লোজ টু পিএল, পিএল এ সমস্ত এক্সপেন্সকে আমরা চার্জ করি, ক্লোজ করি, মানে আমি বিজনেস থেকে যে আর্নিংটা করছি সেখান থেকেই তো আমার খরচাগুলো পে করতে হবে, স্যালারি, ইলেকট্রিসিটি বিল, এগুলো। ঠিক আছে, তো সেরকমই এই খরচাটা কাউকে পে করতে হয় না, এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, কিন্তু এক্সপেন্স আমাকে সেটা দেখাতে হবে। ঠিক আছে, এবার বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, তো ক্যাপিটালের উপর যদি কেউ ইন্টারেস্ট পায় তাহলে তার ক্যাপিটালটা বেড়ে যাবে, যেরকম ব্যাংকে আমি যদি আমার বিজনেস, আমি যদি আমার টাকা রাখি তাহলে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেয়, তাহলে আমার ক্যাপিটাল বেড়ে যায়। এবার এটা কি কনসেপ্ট, অনেক সময় বিজনেসম্যান এরকম কনসেপ্ট করে কি আমি যদি এই টাকাটা বিজনেসে না ঢেলে ব্যাংকে রাখতাম তাহলে আমার আমার 5% করে ইন্টারেস্ট আসতো, তাহলে আমি নিজেই নিজের বিজনেস থেকে 5% করে ইন্টারেস্ট নেব, এরকম করা যেতে পারে যদি আমরা মনে করি আমরা আমাদের বিজনেসের থেকে এভাবে করতে পারি। ঠিক আছে, নেক্সট বলছে ব্যাড ডেট প্রভিশন ইজ টু বি মেইনটেইন এট 6% অন ডেটার। ব্যাড ডেট প্রভিশন মানে কি হয়, ব্যাড ডেট প্রভিশন মানে হচ্ছে এরকম, ডেপ্ট মানে এখানে ডেটার, যার থেকে আমি পয়সা পাবো, কিন্তু এরকম ডেটার যার থেকে আমি পয়সা পাবো না তাকে আমি বলি ব্যাড ডেটার। ঠিক আছে, এবারে আমাদেরকে বিজনেস করতে গেলে কিছু অ্যাজাম্পশন করতে হয় কি, ঠিক আছে আমি যদি আজকে 10 লাখের সেল করি, আমি এটা ধরে চলছি কি আমার সেখানে ধরো 2% মানে 2 লাখ টাকা আমি হয়তো পাবো না মার্কেট থেকে, কারণ সব টাকা রিকভার হয় না, বিজনেস করলে কিছু প্রফিট কিছু লস হয়, কিন্তু হ্যাঁ আমার যদি ব্যাড ডেট অনেক বেশি হয়ে যায় তাহলে প্রবলেম কি হবে, আমি পুরো লস, মানে এরা 6% বলছে, মানে এরা বলতে চাইছে আমি যদি 100 রুপিসের কাউকে ক্রেডিট সেল করি তাহলে আমি ধরে চলছি কি আমি 6 রুপিস রিকভার করতে পারবো না, 94 রিকভার করতে পারবো, তো এটা একটা রিস্ক। তো প্রত্যেকটা বিজনেসে রিস্ক থাকে, জাস্ট লাইক দ্যাট এখানেও একটা রিস্ক জেনারেট করছে এরা 6%, এবং এই রিস্কটাকে এরা কোথায় চার্জ করবে, পিএল এ চার্জ করবে। ঠিক আছে, এগুলো আমরা ফাইনাল অ্যাকাউন্টসে পুরো ডিটেলসে দেখেছিলাম। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটার জন্য আমার কি হবে, ক্যাপিটালটা বাড়বে, আর ব্যাড ডেট যেটা আছে এটার জন্য আমার প্রফিটটা কমবে, তাহলে আমাকে চার্জ এগেইনস্ট প্রফিট করতে হবে, ডেপ্রিসিয়েশন যেটা সেটাও চার্জ এগেইনস্ট প্রফিট হবে, তো এর জন্য আমার প্রফিটটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমাকে এই প্রফিটের উপর আবার অ্যাডজাস্টমেন্ট করে দেখাতে হবে, সেই জন্য আমি লিখেছি এটা যে প্রফিট বিফোর অ্যাডজাস্টমেন্ট 38,000, এরপরে জাস্ট এই কলামটা এটাই থাকবে, এই প্রেজেন্টেশনটা থাকবে, জাস্ট এর নিচে লিখতে হবে, এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি। এখানে আমরা লিখবো
ডেপ্রিসিয়েশন, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য আমার প্রফিট কমবে, ঠিক যেরকম স্যালারি পে করতে গেলে আমার প্রফিট কমবে সেরকমই। তো ডেপ্রিসিয়েশন 10% পার অ্যানাম। এটা কিসের ওপর হবে? 10% মেশিনের ভ্যালুর ওপর হবে। তাহলে আমরা কোন মেশিনের ভ্যালুটা নেব? আমাদের কাছে তো দুটো মেশিন আছে, দেখো একটা হচ্ছে 80,000, এখানেও কিন্তু 80,000ই দেখাচ্ছে। এই দুটো মেশিনই দেখো 80,000 দেখাচ্ছে, কারণ আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা দেখাইনি। তাহলে আমার মেশিনের ভ্যালু আমি কি দেখাচ্ছি? আমি বলছি আমি যখন কিনেছিলাম যে দাম, বছরের শেষেও সেই দাম, কিন্তু এটা হয় না। আমি কোনো মেশিন আজকে 80,000-এ কিনছি, আমি 1 ইয়ার ওটাকে ইউজ করার পর ওটার ভ্যালু কিন্তু 80,000 থাকে না, ওটার ভ্যালু কম হয়ে যায়। এই কমের যে ক্যালকুলেশন সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। কিন্তু আমরা যখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাই তখন আমাদেরকে গিভেন যেরকম ডিটেলস থাকে আমরা সেই অনুযায়ী লিখে নেবো, ঠিক আছে? এই দেখো এখানে যেরকম দেওয়া আছে আমরা ওই রকমই লিখে নিলাম, আমরা ওখানে আর ডেপ্রিসিয়েশন দেখালাম না। তাহলে আমাকে ডেপ্রিসিয়েশন কত ভ্যালুর ওপর দেখাতে হবে? অবভিয়াসলি 80,000-এর উপরই দেখাতে হবে, যে ভ্যালুটা এখানে আমার কম হয়ে যেত, ঠিক আছে? যেটা আমি দেখাইনি, আমি 80,000-ই দুটো জায়গায় দেখেছি। তা আমার মেন ভ্যালুর উপরেই তো ডেপ্রিসিয়েশন লাগবে, প্রথম কেনা যে দাম সেটার উপরে। তাহলে আমি এখানে ডেপ্রিসিয়েশন লাগাবো, ডেপ্রিসিয়েশন মেশিনের উপর at the rate of 10%। 10% হলে কত হবে? 80,000 ইন্টু 10% পার অ্যানাম, মানে এক বছরে 10%, ঠিক আছে? তাহলে আমাকে তো এক বছরেরই ফাইন্ড আউট করতে হবে। তাহলে 80,000 ইন্টু 10%, তাহলে আমার ডেপ্রিসিয়েশন হয়ে গেল 8,000, ঠিক আছে? আচ্ছা, এরপর ফার্নিচারে, ফার্নিচার অ্যান্ড ফিটিংস at the rate of 8%, at the rate of 8%, ঠিক আছে? এবার ফার্নিচার এন্ড ফিটিংস এর ভ্যালুটা আমাকে দেখতে হবে, সেটাও আমার মনে হয় দুটো জায়গাতে একই রকমই আছে, 10,000 10,000। তাহলে আমার 10,000 পারচেজ ভ্যালু ছিল, ঠিক আছে? তাহলে আমার কাছে যেটা ওপেনিং ভ্যালু সবসময় তার উপরেই ডেপ্রিসিয়েশন লাগাবো আমরা। তাহলে এখানে হয়ে গেল 800, ঠিক আছে? এটা হয়ে গেল ডেপ্রিসিয়েশন 800। এরপর প্রভিশন ফর ব্যাড ডেট, নেক্সট যেটা প্রভিশন ফর ব্যাড ডেট। তাহলে আমার কত ডেটার আছে তার উপর আমি প্রভিশন করব, কি আমি 6% লোকের থেকে রিকভার করতে পারবো না। তাহলে আমার ডেটারটা চেক করো কত। ওপেনিং ডেটার 18,000, ক্লোজিং ডেটার কত করেছে 25,000। এটা ইনক্রিজ কি করে হলো? ডেটার ইনক্রিজ তখন হয় যদি আমি কাউকে আরো ক্রেডিটে সেল করেছি, তাহলে আমার ডেটার ইনক্রিজ করবে। তাহলে এবার কোয়েশ্চেন হলো আমার কিসের উপর এটা ক্রিয়েট করা উচিত? সব সময় ওপেনিং ব্যালেন্সের উপরেই আমরা ক্রিয়েট করব, সেটা মেশিন হোক, ফার্নিচার হোক বা যাই হোক। তো সানড্রি ডেটার 18,000 এটার উপরেই ক্রিয়েট হবে। 18,000 এর উপরে 6%, 1080। এক সেকেন্ড, ও একটু ভুল হয়ে গেল বলাটা, ওপেনিং এ নয় ক্লোজিং এর ওপর হবে, ঠিক আছে? সবসময় ক্লোজিং ডেটার এর ওপর, কারণ এটার উপর অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সবসময় ক্লোজিং ডেটা নেব। আমি একটুখানি ভুল বললাম, এগুলো সবই আমরা কিন্তু ক্লোজিং ডেটা নেব। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট কিন্তু আমার ক্লোজিংটার ওপর ক্রিয়েট হবে সব সময়, ঠিক আছে? তাহলে আমার ক্লোজিং মানে এই দিকেরটা, এটা যেটা আছে ক্লোজিং এর ওপর নিতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 25,000 এর ওপর, ঠিক আছে? ক্লোজিং এর ওপর নেব, আমি উল্টো বলে দিয়েছিলাম, ক্লোজিং এর ওপর নেব। 25,000 ইন্টু 6%, তাহলে এটা হয়ে গেল 1,500, ঠিক আছে? এবারে এই এতগুলো কারণ হতে পারে যার জন্য আমার প্রফিটটা কম হয়ে যাবে, ঠিক আছে? কারণ 1,500 আমি প্রফিটের এগেইনস্টে চার্জ করব, প্লাস 800 প্লাস 8,000, তাহলে আমার প্রফিট 10,300 এ কম হয়ে যেতে পারে। 10,300 এ আমার প্রফিটটা কম হয়ে যাবে। তাহলে 38,000 থেকে আমাকে লেস করতে হবে 10,300, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি প্রফিট, এখানে একটু জায়গা আছে, এখানে লিখে দিচ্ছি প্রফিট ফর দ্য, বিকজ আমার এইটা পেজটা এদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রফিট ফর দ্য ইয়ার বিফোর অ্যাডজাস্টমেন্ট। যদি এই অ্যাডজাস্টমেন্ট গুলো ছাড়া অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, এগুলো কিন্তু ক্যাপিটাল রিলেটেড অ্যাডজাস্টমেন্ট, আর এটা প্রফিট রিলেটেড অ্যাডজাস্টমেন্ট। তো প্রফিট ফর দ্য ইয়ার বিফোর অ্যাডজাস্টমেন্ট, তাহলে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা এখানে দেখিয়ে দিই, যেটা হচ্ছে 38,000, আর এটা হলো 10,300। আর এই তিনটে খরচাই আমার প্রফিটকে কম করে, ঠিক আছে? এগুলো খরচা, এক্সপেন্স, তাহলে মাইনাস করে দিই। তাহলে
27,700 আসছে, 27,700 আসছে। আচ্ছা, এবারে আরেকটা পয়েন্ট ছিল যে আমরা ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট নিচ্ছি, তাহলে ক্যাপিটালের ওপরে যদি আমরা ইন্টারেস্ট নিই তাহলে আমার কি হবে, আমার প্রফিট কিন্তু মানে প্রফিটের সাথে ওটা আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, কিভাবে লিখবো, এইভাবে হবে। দেখো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রেডিং প্রফিট। ঠিক আছে, মানে বিজনেস করে আমরা এই প্রফিটটা আর্ন করেছি। এবার এখান থেকে আমরা কি করব, ইন্টারেস্টটাকে অ্যাডজাস্ট করব, লেস করে দেব ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা, এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে সেটার একটা ওয়ার্কিং নোট বানিয়ে দিচ্ছি। ওয়ার্কিং নোট নাম্বার 1, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো দেখো, আমার স্টার্টিং এ ক্যাপিটাল কত ছিল, আমার কাছে স্টার্টিং এ ছিল 1,10,000। ঠিক আছে, তাহলে 1,10,000 যখন ইয়ার স্টার্ট হলো তখন 1,10,000 এর ক্যাপিটালের উপর আমি ইন্টারেস্ট কত নিয়েছি, 5% পার অ্যানাম করে। তাহলে 5% পুরো এক বছরের জন্য 5,500। ঠিক আছে, আচ্ছা, এরপর মিডিলে আমি একটা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছিলাম 6,000। ঠিক আছে, আমি একটা 6,000 এর ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছিলাম, তার উপর 5%, কিন্তু এটা এক বছরের হলে হবে। কিন্তু আমি ক্যাপিটালটা কবে ইন্ট্রোডিউস করেছি, 1 এপ্রিল, আর আমার ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে এপ্রিল পুরো, क्योंकि কারণ কি 1 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কত হচ্ছে দেখো, সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে। এটা আমার এপ্রিল থেকে, না এখানে আমি দেখে নিচ্ছি এপ্রিলের কোন 1/4/2009, এপ্রিলে 2009। ঠিক আছে, 2009 সালের এপ্রিল। আচ্ছা, এবার এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে কত মান্থ হবে। এটা এপ্রিল 1/4/2009, ডিসেম্বর, তাহলে এপ্রিল হলে তো অনেকটাই হচ্ছে, এপ্রিল পুরো, মে, জুন, এটা অ্যাকচুয়ালি এখানে একটু ভুল দিয়ে দিয়েছে। এপ্রিল নিলে 9 মান্থস হবে, এটা একটু ঠিক করতে হবে। এটা অ্যাকচুয়ালি 110 হবে। ঠিক আছে, এটা 110 হবে, 14 হবে না। 1 এপ্রিলে নয়, 1 অক্টোবর, আমি এখানে লিখে দিচ্ছি ডেটটা, ওটা একটু ভুল দেওয়া আছে। 1 অক্টোবর 2009 এই ক্যাপিটালটা আমরা ইন্ট্রোডিউস করছি। তাহলে এটার উপর কতটা আমার হবে, কারণ এটা আমি ইন্ট্রোডিউস করেছি 1 জানুয়ারি 2009 এ, তাহলে সেখান থেকে নিয়ে 31 ডিসেম্বর হয় 12 মান্থস। তাই জন্য এর উপর ডাইরেক্ট 5%, এটা 5% পুরো 12 মান্থসের জন্য হয়। 5% 12 মান্থসের জন্য, কিন্তু যদি অক্টোবর হয় তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মান্থসের জন্য হবে 3/12। ঠিক আছে, তাহলে 6,000 ইন্টু 5% ইন্টু 3 ডিভাইডেড বাই 12, তাহলে এটা হয়ে গেল কত হচ্ছে, 6,000 ইন্টু 5% ইন্টু 3 ডিভাইডেড বাই 12, এটা 75 হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, আনসার 2 to 5 আছে, কিছু তো একটা এখানে মিস্টেক হয়েছে কোয়েশ্চেনে, হয় ডেটটা ভুল দিয়েছে আর না হলে এখানে টাইম পিরিয়ডটা ভুল লিখেছে। আমি একটু চেক করে নিচ্ছি, 6,000 ইন্টু 5% ডিভাইডেড বাই 12। আচ্ছা, তাহলে এটা 9 মান্থসই আছে। ঠিক আছে, তাহলে এখানে ভুল করেছে কোয়েশ্চেনে। ঠিক আছে, না এটা ঠিক আছে। ঠিক আছে, এটা যদি আমরা 1 এপ্রিল দিয়েই করে দিচ্ছি, আমি আর চেঞ্জ করছি না, 1 এপ্রিল দিয়েই করে দিচ্ছি। 1 এপ্রিল হলে 9 মান্থস হয়। দেখো, এপ্রিল থেকে ডিসেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মান্থসের ইন্টারেস্ট হবে। ঠিক আছে, তাহলে 9 মান্থসের ইন্টারেস্ট কত হয়ে গেল, 6,000 প্লাস ইন্টু 5% ইন্টু 9 ডিভাইডেড বাই 12, এটা 2 to 5 হয়ে যাবে। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল এখানে 5725। ঠিক আছে, 5,725 হচ্ছে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট অন ক্যাপিটালের ইম্প্যাক্টটা আমাদের এখানেই দেখানো উচিত ছিল, কিন্তু যেহেতু এটা অ্যাডিশনাল ইনফরমেশনে ছিল, এখানে আমি আর আলাদা করে দিলাম না, তাহলে আর একটা পয়েন্ট বেড়ে যাবে। তাহলে এরকম থাকলে আমরা কি করব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়ার জন্য আমার কি হবে, আমার প্রফিটটা বেড়ে যাবে। আমার প্রফিটের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে ওটা ইন্টারেস্ট অন ক্যাপিটালের জন্য তো বেশি দেখাচ্ছে, কারণ আমার ক্যাপিটালে কি কি আসতে পারে, আমার ক্যাপিটাল কিভাবে বাড়তে পারে। আমি যদি বিজনেসে একটা টাকা লাগালাম,
যেটাকে আমি বলছি আমার ওপেনিং ক্যাপিটাল, সেই ক্যাপিটাল আমার বাড়তে পারে নেট প্রফিট দিয়ে, ঠিক আছে। সেই ক্যাপিটাল আমার বাড়তে পারে আমি যদি অ্যাডিশনাল ক্যাপিটাল দিই সেভাবে বাড়তে পারে, সেই প্রফিট আমার বাড়তে পারে যদি আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওটাতে অ্যাড করি। আর কম কিভাবে হতে পারে, আমি যদি টাকা তুলে নিই, দ্যাট ইজ ড্রয়িংস, ঠিক আছে। আমি যদি লস করি, ঠিক আছে, তো এইভাবে আমার প্রফিট কম হতে পারে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অলসো পার্ট অফ ক্যাপিটালই হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে আর এটাকে দেখাইনি। আমি এখানে নর্মাল ভাবেই ওপেনিং ক্যাপিটালটা সাথে কম্পেয়ার করলাম। তাহলে আমার এখানে ওপেনিং ক্যাপিটাল যেটা এসেছিল আর ক্লোজিং ক্যাপিটাল সেটা কম্পেয়ার করে আমি যখন দেখলাম কি আমার প্রফিট হচ্ছে 38,000, অ্যাকচুয়ালি এই প্রফিটে তো আমার এই ইন্টারেস্টটাও ঢুকে আছে, তাহলে আমার এই ইন্টারেস্টটাও লেস করে দেওয়া উচিত। তাহলে আমি দুটো অপশন করতে পারি, হয় আমি এখান থেকে ইন্টারেস্টটা লেস করতে পারি আর না হলে এখানে লেস করে দিতে পারি। আমি যদি এখানে লেস করি তাহলেও হবে, ঠিক আছে। তো আমি এখানে নিচেই লেস করে দেখিয়ে দিচ্ছি 5,725, তো মাইনাস 27,700, 21,975, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের নেট প্রফিট, এটাকে আমরা বলবো নেট প্রফিট। কি অ্যাকচুয়ালি বিজনেসের প্রফিট কতটা, বিজনেস করে কতটা প্রফিট হয়েছে, সে তো আমার ক্যাপিটাল বেশি অন্যান্য কারণেও দেখা যেতে পারে। আমি আরো বিজনেসে টাকা দিয়েছি, আমার ক্যাপিটালটা বেশি দেখাচ্ছে, আমার 100 টাকা নিয়ে আমি বিজনেস স্টার্ট করেছিলাম, আমি আরো 50 টাকা ঢেলেছি, আমি যখন বিজনেসটা বন্ধ করছি তখন দেখছি আমার কাছে 150 আছে, তাহলে আমি নিশ্চয়ই কোনো প্রফিট কামাইনি, আমি 100 টাকাটাও নিজেই দিয়েছিলাম, 50 টাকাটাও নিজেই দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমার ক্যাপিটাল বাড়তে পারে। তো আমি এখানে এইভাবে চেক করে ওপেনিং ক্যাপিটাল দেখলাম যেরকম আমরা এতক্ষণ করছি, দিয়ে সেটাকে আমরা ক্যালকুলেটেড ওপেনিং ক্যাপিটালের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করাতে আমরা এখানে পেয়ে গেলাম কি প্রফিট কতটা হচ্ছে, যে ডিফারেন্সটা হচ্ছে ওটাই প্রফিট। এবারে এই প্রফিটে এইটা এমন একটা কোয়েশ্চেন যেখানে আমার প্রফিটটা আর কি কি কারণে কম হতে পারে সেটাও দেওয়া ছিল, ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ব্যাড ডেট, এগুলোর জন্য আমার প্রফিট কম হতে পারে। তাহলে আমি এটা কি করলাম, এখানে এটাকে লেস করে দিলাম, ঠিক আছে। 38,000 থেকে এইটা লেস করে দিলাম, কি আমার ট্রেডিং প্রফিট এটা হচ্ছে, বিজনেস করে এই প্রফিটটা হচ্ছে 38,000 নয়, কারণ আমাকে এই প্রফিট থেকেই তো এইগুলো পে করতে হবে, ব্যাড ডেপ্টের খরচাটা, ঠিক আছে, মেশিন ফার্নিচার, এই যে লস গুলো সেগুলোর জন্য তো আমার প্রফিটটা কম হয়ে যাবে। তাহলে কত কম হয়ে কত হলো, 27,700। কিন্তু এখানে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টও করিনি, যেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেটা কিন্তু প্রফিট নয়, ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি আমরা নিজেকে পে করি তাহলে সেটা তো আমি প্রফিট থেকে পে করব, তাহলে তার জন্য আমার প্রফিট অ্যামাউন্টটা কমে যাবে, তাহলে আমার প্রফিট অ্যামাউন্টটা 27,700 নয় 21,975 দেখাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের নেট প্রফিট। তো এটা আরেকটা স্টেপ অ্যাহেড, যদি আমাদের এরকম থাকে কোয়েশ্চেনে তাহলে এইভাবে করতে হবে। এটা কিন্তু তোমাদের এসছিল 2010-এ। এরপর একটা 2012 এর কোয়েশ্চেন আছে, ইলাস্ট্রেশন 4। আপাতত এখানে একটাই আছে, তো তুমি এটা করে দেখতে পারো, ঠিক আছে। এটা করে একবার ট্রাই করবে। এখানে একটা জিনিস তো অবভিয়াসলি করতেই পারবে, দ্যাট ইজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, যেখান থেকে তুমি দুটো ইয়ারের ওপেনিং, মানে পুরো ইয়ারটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে ব্যালেন্স শিটের ডেটা, ওপেনিং আর ক্লোজিং যে ক্যাপিটাল, সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবে, অ্যাটলিস্ট এইটুকু তো করতেই পারবে। বাকি এখানে ড্রিউ বলেছে 12,000 আর 6,200 বলছে গুডস, এটা উইথড্রল হয়েছে, ঠিক আছে, একটু আলাদা আছে, এতটা ইন্ট্রোডিউস হয়েছে। যদি নিচের ডিটেলসটা নাও পারো তো তুমি অ্যাটলিস্ট ওপেনিং ক্লোজিং ক্যাপিটাল তো অবশ্যই ফাইন্ড আউট করতে পারবে। করে নেওয়ার পর নিচেরটাও চেষ্টা করে দেখতে পারো, নিচের অ্যাডজাস্টমেন্টটা যদি করতে পারো ভালো, যদি না করতে পারো আমি করিয়ে দেবো। কিন্তু তুমি অ্যাটলিস্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স দিয়ে ফাইন্ড আউট করতে পারো, আর আমাকে আমি আমি জিজ্ঞাসা করবো নেক্সট ক্লাসে, তুমি আমাকে বলবে যে তোমার কত আনসার এসছে, ঠিক আছে, ওপেনিং আর ক্লোজিং ক্যাপিটালের। তো নিজে একবার করে দেখো, নিজে না করে দেখলে কিন্তু হবে না। তো আমি পিডিএফটা শেয়ার করে দেবো, ইলাস্ট্রেশন 4টা তুমি ট্রাই করে দেখো। আর কিছু নতুন করাচ্ছি না আমি। আর কি বলে, এটাই দেখো। আর বিআরএস এর ক্লাস আমি শেয়ার করে দিচ্ছি তোমাকে, তোমার সাথে যে দুটো ক্লাস করিয়েছি। ম্যাম এই ক্লাসটা একটু শেয়ার করে দেবে, মাঝে মাঝে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ক্লাসটা আর বিআরএস এই সব ক্লাসগুলোই তোমাকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কালকে কি তুমি কস্ট ক্লাস করবে, তাহলে আমাকে একটু বলো। ম্যাম 5:30 থেকে হলে ভালো হয়, বা 5টা থেকে, কালকে স্কুল নেই, ছুটি আছে। কালকে ছুটি আছে কিন্তু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার তো মঙ্গলবারটা ফাঁকাই থাকে, আমার তো 5টা হলে সুবিধা। অন্যান্য দিনগুলো আমার রোজ 5টায় ক্লাস থাকে, এটাই সমস্যা। মঙ্গলবার আমার 5টায় ক্লাস থাকে না, ঠিক আছে। সোমবারটাও ম্যাম আমার থাকে না। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো, এই পরের দিন ভাইভা আছে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেবো। আর আমি তোমাকে একটা কাজ করছি, ঠিক আছে, তোমাকে আমি স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তোমার যেটুকু লাগবে, খুব বেশি লাগবে না, মিন মিডিয়ান মোড লাগবে, ওখানে খুব সুন্দর করেই বলা আছে ক্লাসগুলো, ঠিক আছে। তুমি ওগুলো একটা করে দেখতে শুরু করো, ঠিক আছে, তাহলে তোমার স্ট্যাটিস্টিক্সটা অনায়াসে হয়ে যাবে। কজটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি, তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, নাহলে আমার বেশি টাইম লাগবে না ওটা করাতে, আমি করিয়েই ফেলবো তোমাকে। So, আর আমি তোমাকে ওই বড়দের ক্লাসটা এই জন্য এই মুহূর্তে শেয়ার করছি না, ওখানে অনেক বেশি আছে, তোমার অতটা এই মুহূর্তে লাগবে না সেই জন্য। কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্স আছে আমি সেটা তোমাকে শেয়ার করছি, তুমি ওটা করে দেখতে পারো, ওটা তোমার পুরো সিলেবাস ওরিয়েন্টেডই আছে, কোনো কিছুই বেশি নেই, ঠিক আছে। তো আমি তোমাকে ওই ক্লাসগুলো শেয়ার করে দেবো, তোমার ভাইবা কমপ্লিট হয়ে গেলে তুমি স্ট্যাটিস্টিক্সটা ওখান থেকে ধীরে ধীরে করতে থাকো। আমি কিন্তু তোমার এক্সাম নেব, যেরকম বললাম তুমি এখন ভাইবা দিচ্ছ, ব্যস্ত আছো, সেই জন্য আমি এক্সাম নিচ্ছি না, তুমি স্ট্যাটিস্টিক্সটা করবে, যদি কিছু প্রবলেম হয় আমাকে বলবে। আর কস্টটা লাইভ আমি করিয়ে দিচ্ছি, আর তোমার যেরকম অ্যাকাউন্টস চলছে ওরকম চলুক, সেটাতে অসুবিধা নেই। আর কালকে তাহলে আমি 5টার সময় ক্লাস দিয়ে দেবো, আমার প্রবলেম নেই, কারণ আমার কালকে ফাঁকা আছে, মানে আমার এমনিতেই টিউসডে ফাঁকাই থাকে, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি দুটো ক্লাস শেয়ার করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে তাহলে, বাই ম্যাম। বাই।